আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি বস, শুনতে পাচ্ছি। জি জি, শুনতে পাচ্ছি। জি, আমি আপনাদের এই ব্যাচের ইনস্ট্রাক্টর। আমার নাম হচ্ছে আফজাল হোসেন। আমি ভিএমওয়াই নিয়ে কাজ করতেছি অলমোস্ট 7 ইয়ার্স প্লাস। আর যদি আমার ক্যারিয়ার এক্সপিরিয়েন্স বলি ইন্ডাস্ট্রিতে, আইটিতে, সো ইস অ্যারাউন্ড 10 ইয়ার্স প্লাস। সো আমি আমার পড়াশোনা করা অবস্থায় আইটিতে ক্যারিয়ার শুরু করি। সো ওই হিসাবে আমার এক্সপিরিয়েন্স গ্রো করছে এই ইন্ডাস্ট্রিতে। সো আমার ব্যাকগ্রাউন্ড আইটি না, আমি বিবিএর স্টুডেন্ট, লাইক বিজনেসের স্টুডেন্ট। বাট আমার যা শিখেছি, যা করতেছি, অল আর মাই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। এবং ভিএমওয়্যার এর উপরে আমি বেশ কিছু ট্রেনিং করি, বেশ সার্টিফিকেশন নেই। এবং আমি এখন যে অর্গানাইজেশনে জব করতেছি, এটা ভিএমওয়্যার এর ডিস্ট্রিবিউটর ফর বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই কান্ট্রিগুলোর জন্য ভিএমওয়্যার এর ডিস্ট্রিবিউটর। সো এর আগে যে অর্গানাইজেশনে জব করতাম সেটাও ভিএমওয়্যার এর ডিস্ট্রিবিউটর ছিল। এই অর্গানাইজেশনে আমি জয়েন করেছি লাস্ট 1 মাস, এই মাসে আমি জয়েন করেছি। সো আমার আগের অর্গানাইজেশনে ছিলাম আমি 4 বছর, সেখানে আমি ভিএমওয়্যার এর সাথেই কাজ করেছি। সো এখনো আমার ক্যারিয়ার ভিএমওয়্যার নিয়েই কাজ করতেছি। এখানে আছি আমি সিনিয়র সলিউশন আর্কিটেক্ট হিসেবে। এবং বাংলাদেশ, নেপাল, ভুটান এই কান্ট্রিগুলো আসলে আমি কভার করি অ্যাজ এ সিনিয়র সলিউশন আর্কিটেক্ট হিসেবে। সো যারা অর্গানাইজেশনের নাম কি স্যার? এই অর্গানাইজেশনের নাম হচ্ছে পিনাকল ডিস্ট্রিবিউশন। অবশ্য আমার ইমেল আইডি নট আন্ডার পিনাকল, আমার ইমেল আইডি হচ্ছে আন্ডার সিঙ্গাপুরের যে এন্টিটি, সেটার আন্ডারে। আমার অর্গানাইজেশনের অরিজিন যদি বলি, অরিজিন হচ্ছে শ্রীলঙ্কা। কোম্পানির ওনার হচ্ছে শ্রীলঙ্কার। কোম্পানির রেজিস্ট্রেশন হচ্ছে সিঙ্গাপুরে, কারণ এই কি বলে যে এশিয়া প্যাসিফিকে বিজনেস করার জন্য আসলে এন্টিটি সবাই সিঙ্গাপুরকে চুজ করে। এই সিঙ্গাপুরটা হচ্ছে অ্যাকচুয়ালি হাব আর কি, এই বিজনেস করার জন্য। সো আমার জয়নিং হচ্ছে আন্ডার সিঙ্গাপুর, এবং আমার উপরে যে এমপ্লয়ি ল বা যা কিছুই অ্যাপ্লিকেবল সবকিছু হচ্ছে অ্যাজ পার সিঙ্গাপুর গভর্নমেন্ট আর কি। সো এই কারণে আমার ইমেল অ্যাড্রেসটা সিঙ্গাপুরের এন্টিটির। আর মাদার কোম্পানি হচ্ছে পিনাকল ডিস্ট্রিবিউশন লঙ্কা প্রাইভেট লিমিটেড। এবং আমি জয়েন করেছি আন্ডার আভি ডিজিটাল, দ্যাট ইজ বেসড অন সিঙ্গাপুর। সো আমার সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আহ, কোনো কিছু জানার থাকে, সরাসরি আমাকে জিজ্ঞেস করবেন। আর আমাকে স্যার বলার দরকার নেই, এটা আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। আমরা এই ইন্ডাস্ট্রির কলিগ, একে অপরের কলিগ, আমরা ইন্ডাস্ট্রি কলিগ। সো আমরা ভাই বলাটাই বেটার, বা আমি প্রেফার করি আমরা একে আরেকজনকে ভাই বলেই সম্বোধন করব। সো এর বাইরে আজকে যদি বলি যে আমাদের এই কোর্সটা বিস্পেয়ার ইনস্টল কনফিগার ম্যানেজ। হুম। তো এই কোর্সের ইনিশিয়ালি কোর্সের টোটাল কি থাকবে এই জিনিসগুলা নিয়ে ডিসকাশন করব। আপনারা কোর্সে কি কি পাবেন এইগুলা নিয়ে ডিসকাশন হবে। পাশাপাশি হচ্ছে সার্টিফিকেশন নিয়ে কিছু কথাবার্তা থাকবে, যে আসলে সার্টিফিকেশন কিভাবে করবেন। অনেক কিছুই চেঞ্জেস হয়েছে, যেহেতু আগে এ- এই প্রোডাক্টটা ছিল ভিএমওয়্যার, যেটা সরাসরি ভিএমওয়্যার অর্গানাইজেশনের আন্ডারে। তো অনেকেই আপনারা জানেন যে ভিএমওয়্যার অর্গানাইজেশনটা সেল হয়ে গেছে, যেটা হচ্ছে ব্রডকম অ্যাকোয়ার করেছে। তো ওয়ার্ল্ডের যদি টপ 10 আইটি অর্গানাইজেশন বলা হয়, টেকনোলজি অর্গানাইজেশন বলা হয়, তার মধ্যে ব্রডকম 10টার মধ্যে একটা। সো ব্রডকম হচ্ছে ভিএমওয়্যার কে অ্যাকুইজিশন করে, এবং রিসেন্টলি ভিএমওয়্যার বাই ব্রডকম হিসেবে সম্বোধন করা হয়। সো এর মধ্যে অনেক জায়গাতেই অনেক চেঞ্জেস এসছে, প্রোডাক্টের পোর্টফোলিওতে চেঞ্জেস এসছে, তারপরে সার্টিফিকেশনের চেঞ্জেস এসছে, সার্টিফিকেশনের রিকোয়ারমেন্ট নিয়ে চেঞ্জেস এসছে। তো সার্টিফিকেশনের রিকোয়ারমেন্ট এই জিনিসগুলো আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দিব। সো আগে আমরা ট্রেনিং এর পার্ট নিয়ে ডিসকাশন করি, তারপরে সার্টিফিকেশনের পার্টগুলি থাকবে, তারপরে আমরা কিউএনএ সেশন করব। আপনাদের যার যত কোয়ারিজ আছে, কোশ্চেন আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, আমাকে আস্ক করতে পারেন। এবং
আমার কোর্সের বা আমার এই মডিউলের মাঝখানে যদি কোনো কোয়ারিজ থাকে তখন আমাকে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। আর যদি মনে করেন যে না, মনে রাখতে পারবেন, নোট করে রাখতে পারবেন যে আমরা লাস্টের দিকে ডিসকাশন করব, সেটাও করা যায়। ঠিক আছে। জি ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, সো আমাদের এই কোর্সটা হচ্ছে সংক্ষেপে যেটাকে বলে বিস্পেয়ার আইসিএম, মানে ইনস্টল, কনফিগার এবং ম্যানেজ, যেটা টার্গেট ভার্সন হচ্ছে বিস্পেয়ারের ভার্সন 8। যদিও রিসেন্টলি ভার্সন রিলিজ হয়েছে ভার্সন 9। তো ভার্সন 9-এর চেঞ্জেস গুলা আমাদের এই ট্রেনিং এর লাস্টের দিকে আমি শেয়ার করে দিব, যে ভার্সন 9-এ কি কি চেঞ্জেস এসছে এবং সেগুলো আমরা কিভাবে অ্যাডাপ্ট করব। ভার্সন 9-এ অনেক মেজর চেঞ্জেস এসছে, লাইসেন্সিং এ চেঞ্জেস এসছে, সেই চেঞ্জেস গুলা হচ্ছে আমি আপনাদের ক্লিয়ার করে দেব। সো অ্যাকচুয়ালি যদি বলি যে বিস্পেয়ার কি, তার আগে আমাদেরকে জানতে হবে ভার্চুয়ালাইজেশন কি। তো আমাদের এই কোর্সটা অ্যাকচুয়ালি ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশনের আন্ডারে, যদি আমরা বলি যে এই কোর্সটা হচ্ছে ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশনের। তো ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন করতে গেলে আমাদের প্রথমেই দরকার পড়ে কম্পিউট ভার্চুয়ালাইজেশনের। আলটিমেটলি ডেটা সেন্টারে যদি বলি কম্পোনেন্ট কি থাকে, সার্ভার মানে সিপিইউ, মেমোরি, স্টোরেজ, নেটওয়ার্ক। তো আমাদের এই কোর্সটা হচ্ছে সার্ভার ভার্চুয়ালাইজেশন। তবে এই কোর্সের মাঝখানে আমি আপনাদেরকে স্টোরেজ ভার্চুয়ালাইজেশন, যেটা ভিএমওয়ার ভিসেন, সেটা সম্পর্কেও আইডিয়া দিয়ে দিব। তো সার্ভার ভার্চুয়ালাইজেশনের করতে গেলে আমাদের দরকার পড়ে কি, হার্ডওয়্যার দরকার পড়ে, ফিজিক্যাল সার্ভার দরকার পড়ে। কেন? ওইটাকে ভার্চুয়ালাইজ করার জন্য, যেখানে আমরা ফিজিক্যাল অপারেটিং বা ফিজিক্যাল সার্ভারটাকে ইউজ করার জায়গায় আমরা ভার্চুয়াল ইনফ্রাস্ট্রাকচার ইউজ করব অ্যাজ এ বিএম আকারে, ভার্চুয়াল মেশিন আকারে, ইনস্টেড অফ ফিজিক্যাল সার্ভার। তো সেই ক্ষেত্রে এই যে আমরা ভার্চুয়াল মেশিন ফিজিক্যাল সার্ভারের উপরে রান করাবো, সেই কারণে আমাদের দরকার পড়ে একটা কার্নেল, যে কার্নেলটা আসলে এই ভার্চুয়াল মেশিন রান করানোর জন্য ফিজিক্যাল রিসোর্সকে ডেলিভারি দিবে ভার্চুয়াল মেশিনের কাছে, মানে মিডলম্যান হিসেবে কাজ করবে। তো এই মিডলম্যান হিসেবে কাজ করার জন্য যে কার্নেল, বিভিন্ন অর্গানাইজেশনের এই কার্নেল সিস্টেম আছে, মানে ভার্চুয়ালাইজেশনের হাইপারভাইজার কার্নেল বিভিন্ন অর্গানাইজেশনের আছে, যেটাকে আমরা বলি বিভিন্ন ওইএম এর আছে, লাইক ভিএমওয়্যার, মাইক্রোসফট, নিউটেনিক্স, প্রক্সমক্স, হ্যাঁ, রেড হ্যাট, এরকম বিভিন্ন সলিউশন আছে। তো তার মধ্যে আমরা যে সলিউশনটা নিয়ে লার্ন করব সেটা হচ্ছে ভিএমওয়্যার ভিস্পিয়ার। তো ভিএমওয়্যার ভিস্পিয়ারের দুইটা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট হচ্ছে ইএসএক্সআই এবং আরেকটা কম্পোনেন্ট হচ্ছে ভি সেন্টার। আমরা ফিজিক্যাল সার্ভারকে ভার্চুয়ালাইজেশনের জন্য রেডি করার জন্য যে কার্নেলটা ইউজ করব, সেই কার্নেলটাই হচ্ছে ভিএমওয়্যার এর ইএসএক্সআই। আসলে ওই আপনি কি স্লাইড কি মুভ করছে নাকি স্থির না না, আছে? স্লাইড মুভ করিনি, আমি জাস্ট আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্য ফার্স্ট স্লাইডেই কথা বলতেছিলাম। একটা ক্লাসে হয়েছিল তো, ওই দেখে যে ফ্রিজ হয়ে আছে উনি পরে না না, মনে হচ্ছে যে কি স্লাইড ব্যাপারে। মুভ করিনি, স্লাইড মুভ করতেছি। সো এই ট্রেনিংটা আসলে কাদের জন্য ইম্পর্ট্যান্ট, যে এই সার্ভার ভার্চুয়ালাইজেশন আসলে কারা শিখবে? অ্যাকচুয়ালি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আমরা যাদেরকে বলি, যারা অর্গানাইজেশনে সার্ভার ম্যানেজমেন্ট করে, এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকেই টার্গেট করে এই ট্রেনিংটা অর্গানাইজ করা। সো এই ট্রেনিং এ আমাদের বিভিন্ন জিনিসের উপরে আন্ডারস্ট্যান্ডিং থাকবে। তবে এই আন্ডারস্ট্যান্ডিং অ্যাডাপ্ট করার জন্য, যে আমি যে জিনিসগুলো আপনাদেরকে ডেলিভার করব, সেই জিনিসগুলা রিসিভ করার জন্য বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং বা বেসিক কিছু নলেজের প্রয়োজন পড়বে। যদিও মোস্ট অফ দ্য জিনিস ট্রেনিং এর মধ্যে ক্লিয়ার করব, তারপরেও দেখা যায় যে অনেক সময় কিছু বেসিক না থাকলে আন্ডারস্ট্যান্ডিং গুলা ক্যাপচার করতে বা কি বলে যে ওই আন্ডারস্ট্যান্ডিং গুলা, নলেজ গুলা ক্লিয়ার করতে একটু প্রবলেম হয়। তো সেই জন্য অ্যাটলিস্ট কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে আসলে সার্ভারের অপারেটিং সিস্টেম কি, লাইক উইন্ডোজ কিভাবে কাজ করে, লিনাক্স কিভাবে কাজ করে। কারণ একটা ডেটা সেন্টার যখন আমরা ভার্চুয়ালাইজেশন করব, সে ভার্চুয়ালাইজেশনটা আসলে কেন করতেছি, কিছু তো রিকোয়ারমেন্ট থাকে। বা আমরা যদি বলি একটা ডেটা সেন্টার আমরা প্রিপেয়ার করব,
সফটওয়্যার ডিফাইন্ড ডাটা সেন্টার আমরা তৈরি করব। সেই সফটওয়্যার ডিফাইন্ড ডাটা সেন্টারটা আসলে আমরা কেন তৈরি করতেছি, আলটিমেট রিকোয়ারমেন্ট আমাদের কি? যদি আলটিমেট রিকোয়ারমেন্ট বলি, ফাইনাল ডেস্টিনেশন বলি, তাহলে কি আমরা অ্যাপ্লিকেশন রান করাবো, ঠিক না? পুরো ইনফ্রাস্ট্রাকচার তো অ্যাপ্লিকেশন চালানোর জন্যই। হইতে পারে ইআরপি, হইতে পারে ডাটাবেস, হইতে পারে ওয়েব সার্ভার, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেটা রিকোয়ারমেন্ট করে কোম্পানির উপরে বেস করে, অর্গানাইজেশনের উপরে বেস করে। তো এই যে এই অ্যাপ্লিকেশন গুলা রান করাবো আমরা ভার্চুয়াল সার্ভারের ভিতরে, আমরা অ্যাপ্লিকেশন রান করাবো। তো সেই ক্ষেত্রে বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন পড়ে, যেমন অপারেটিং সিস্টেম গুলা, সার্ভার কি, যে ফিজিক্যালি সার্ভার কিভাবে ফাংশন করে, একটা সার্ভার ফাংশন করতে গেলে কি লাগে, যেমন সিপিইউ, মেমোরি, স্টোরেজ, নেটওয়ার্ক, কন্ট্রোলার, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে একটা সার্ভারের মধ্যে, ড্রাইভার্স। তো এই ধরনের কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন পড়ে, যে অ্যাটলিস্ট যে জিনিসগুলা এই ট্রেনিং এ ডেলিভার করা হবে সেই জিনিসগুলা ক্যাপচার করার জন্য। তো যখন আপনি ফিজিক্যাল এই জিনিসগুলো একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তখন আসলে আমরা যখন ভার্চুয়ালাইজেশন নিয়ে কথা বলবো, তখন ওই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। সো টোটালি যদি বলি, এই ট্রেনিংটা টার্গেট অন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, যারা অর্গানাইজেশনে অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবে, তাদের জন্য হচ্ছে এই ট্রেনিংটা রিকোয়ার্ড, বা তারা এই ট্রেনিংটার জন্য। সো এখন অনেকে বলতে পারেন যে ভাই তাহলে আমরা কি করব না, আমরা তো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করি না। হ্যাঁ, কাজ করেন না, হয়তো বা কাজ করতে পারেন। নলেজ কোনোদিনই ফেলানো যায় না, নলেজ থাকলে কোনোদিন না কোনোদিন নলেজ কাজে লাগে। তবে একটা ট্রেনিং করার সাথে সাথে বা পাশাপাশি যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনাকে প্র্যাকটিস করতে হবে, কারণ আমি নলেজ শেয়ার করব, সেই নলেজ যদি আপনি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট না করতে পারেন, সেই সেই ক্ষেত্রে হবে কি, জিনিসটা আপনি ভুলে যাবেন। তো এই কারণে প্র্যাকটিক্যাল করা। তো ভিএমওয়্যার এর কিভাবে প্র্যাকটিক্যাল করতে হয়, ফ্রি ল্যাব কিভাবে অ্যাক্সেস করতে হয়, সেই জিনিসগুলো আমাদের থাকবে। এবং ট্রেনিং চলাকালীন সময়ে আমার ল্যাব আপনারা অ্যাক্সেস করবেন থ্রু অনলাইন, যাতে করে আমি যে জিনিসগুলো ডেলিভার করতেছি সেই জিনিসগুলো যেন আপনি গ্যাদার করতে পারেন, লার্ন করতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। পাশাপাশি ট্রেনিং শেষ হওয়ার পরবর্তী সময়ে যাতে অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে পারেন। অনেকের নিজস্ব হার্ডওয়্যার নাই, কারণ ভিএমওয়্যার এর ল্যাব করতে গেলে মোটামুটি একটু ভালো লেভেলের হার্ডওয়্যার লাগে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যদি হার্ডওয়্যার না থাকে, সেই ক্ষেত্রে আমরা ভিএমওয়্যার এর যে হ্যান্ডস অন ল্যাব আছে ফ্রি, সেটা অ্যাক্সেস করে কিভাবে ল্যাব করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখে নেব, বা সেই জিনিসগুলা শেয়ার করব। সো টোটালি যদি বলি যে আমাদের এই কোর্সের যে অবজেক্টিভ, ইএসএক্সআই ইনস্টলেশন শিখানো, ইএসএক্সআই কনফিগারেশন করা, বি সেন্টার ইনস্টলেশন, বি সেন্টারের কনফিগারেশন, তারপরে বি সেন্টার দিয়ে আমরা কিভাবে রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল করব, সেই জিনিসগুলো আমরা শিখবো। এখন দেখেন, একটা অর্গানাইজেশনে যখন একটা সফটওয়্যার ডিফাইন্ড ডাটা সেন্টার বিল্ড করা হয়, এবং যদি বলি যে একটা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা হয়, ডেফিনেটলি সেখানে রোল বেস অ্যাক্সেসের প্রয়োজন পড়ে। সে ফর এক্সাম্পল আপনার অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের ইউজার আছে আইটিতে, সবার সেম ধরনের রোল না, সবার সেম টাইপের পারমিশনের সবার প্রয়োজন পড়ে না। এখন মনে করেন আপনার অর্গানাইজেশনে ডেটাবেজের ইউজার আছে, যারা ডেটাবেজ নিয়ে কাজ করে, ওরকম ইউজার আছে আপনার 2 থেকে 3 জন। তো তাদের প্রয়োজন কি, আপনার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ডেটাবেজ রিলেটেড যে ভার্চুয়াল মেশিনগুলো আছে, তারা শুধু ওই ভার্চুয়াল মেশিনগুলাই অ্যাক্সেস করবে। তাহলে আমি যদি তাদের অ্যাক্সেসটাকে কন্ট্রোল না করতে পারি, তাহলে তারা কি করবে, ইনফ্রাস্ট্রাকচারে ঢুকে সবগুলা ভার্চুয়াল মেশিনেই তারা অ্যাক্সেস করবে। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে জায়গায় প্রয়োজন নাই ওই ইউজারদের অ্যাক্সেস করার, সেইখানেও অ্যাক্সেস করতেছে, কোনো চেঞ্জেস করে ফেলতেছে, হয়তো ইচ্ছাকৃত হয়তো বা অনিচ্ছাকৃত ভাবে। তো সেই কারণে রোল বেস অ্যাক্সেস ম্যানেজ করাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো আমরা কি করব, ধরেন আমার ডেটাবেজের যে 5টা ভিএম আছে, সেই 5টা ভিএম কে আমি একটা ফোল্ডার আকারে নিয়ে আমরা স্পেসিফিক এই ফোল্ডারের উপরে
আমার যেই ডিবি অ্যাডমিনিস্ট্রেটর আছে তাদেরকে পারমিশন দিয়ে দিব, এবং সেই পারমিশনগুলো আমরা স্পেসিফাই করে দিতে পারবো যে তারা এই 5টা ভার্চুয়াল মেশিনের মধ্যে বা এই 5টা ভার্চুয়াল সার্ভারে কি কি ধরনের কাজ করতে পারবে। লাইক ফিজিক সিপিইউ মেমোরি কোনো চেঞ্জেস করতে পারবে কিনা, সিডি রোম অ্যাড করতে পারবে কিনা, ডিস্ক অ্যাড করতে পারবে কিনা, পাওয়ার অফ করতে পারবে কিনা, পাওয়ার অন করতে পারবে কিনা, একদম স্পেসিফিক করে ওয়ান বাই ওয়ান ধরে ধরে আমরা পারমিশন দিতে পারবো। তখন এদের কন্ট্রোলটা রেস্ট্রিক্টেড করে দেওয়া যাবে। তো এটা শুধু নট অনলি যে ডাটাবেস ইউজারের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, এটা রোল বেস, রোলের উপরে ডিপেন্ড করবে। তো এইভাবে আমরা রোল বেস অ্যাক্সেস কিভাবে ডিফাইন করে, এবং এই রোল বেস অ্যাক্সেসের জন্য আমরা এক্সটার্নাল আইডেন্টিটি সোর্স যদি বলি, লাইক এলডেপ, ওপেন এলডেপ, এলডেপ এস, লাইক অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে ইউজার বা ইউজার গ্রুপ আমরা নিয়ে এসে বিসেন্টারে এই ধরনের পারমিশন ম্যানেজ করতে পারবো, অথবা আমরা বিসেন্টারের যে নিজস্ব সিঙ্গেল সাইন অন ডোমেইন আছে সেইখান থেকেও এই ধরনের পারমিশন কন্ট্রোলগুলি আমরা করতে পারবো। সো এগুলা সব আমাদের প্রতিটা ক্লাসেই আমাদের 50-50 রেশিওতে থাকবে, লাইক 50% থিওরি, 50% ল্যাব। আমরা এইভাবে দেখব। বিসেন্টারের ডেপ্লয়মেন্ট আমরা দেখব। তারপরে আসে যে আসলে আমরা সার্ভার ভার্চুয়ালাইজেশন করলাম, সার্ভারকে ম্যানেজ করার জন্য আমরা বিসেন্টার সার্ভার ডেপ্লয় করলাম, ইএসএক্সএ সার্ভারগুলোকে ম্যানেজ করার জন্য। বিসেন্টার হচ্ছে ম্যানেজমেন্ট কনসোল। বিসেন্টার দিয়ে আমরা ইউজারের পারমিশন কন্ট্রোল করলাম। এখন রিকোয়ারমেন্ট আসে নেটওয়ার্কিং এর। ভার্চুয়ালাইজেশন ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে আসলে আমরা নেটওয়ার্ক কিভাবে কনফিগার করব। তো ভার্চুয়ালাইজেশনের ইনফ্রাস্ট্রাকচার লাইক ভিএমওয়্যারে বিস্পেয়ার দিয়ে আমরা দুই ধরনের নেটওয়ার্কিং করতে পারি, স্ট্যান্ডার্ড সুইচ এবং ডিস্ট্রিবিউটেড সুইচ। এখন এই স্ট্যান্ডার্ড সুইচ এবং ডিস্ট্রিবিউটেড সুইচ আসলে কিভাবে ফাংশন করবে, এই যে ভার্চুয়াল মেশিনগুলো আমার ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেশন করবে, এরা আসলে কিভাবে কমিউনিকেশন করবে। এই ডাটাবেজের ভিএম গুলির জন্য আমার ফিজিক্যাল সুইচের মধ্যে লাইক ভিলেন, মনে করেন ভিলেন 20 হচ্ছে ডাটাবেস ভিএম গুলোর জন্য অ্যাসাইন করা। তো এই ভিলেনটা আমার ফিজিক্যাল সুইচ থেকে এসে কিভাবে এই ভার্চুয়াল মেশিনের ভিতরে কমিউনিকেশন করবে, সেই জন্য আমাদেরকে এই ভার্চুয়াল সুইচ কনফিগার করতে হবে। স্ট্যান্ডার্ড সুইচ অর ডিস্ট্রিবিউটেড সুইচ, যদি আমরা বলি যে ডিস্ট্রিবিউটেড সুইচ দিয়ে আমরা এন্টারপ্রাইজ লেভেলের সুইচ বলা হয় ডিস্ট্রিবিউটেড সুইচকে, যেটা দিয়ে আমরা 2000 ইএসএক্সআই হোস্টকে একসাথে ম্যানেজ করতে পারবো এন্টারপ্রাইজ লেভেলে। এবং এই ডিস্ট্রিবিউটেড সুইচ দিয়ে আমরা এলএসিপি কনফিগার করতে পারবো, লিংক এগ্রিগেশন করতে পারবো, যেটা দিয়ে আমার ব্যান্ডউইথ মার্জ হবে। যদি বলি যে আমার মনে করেন দুইটা নিক আছে 10G, 10G দুইটা নিক আছে, যেটাকে আমরা এলএসিপির থ্রুতে 20G ব্যান্ডউইথ কনফিগার করতে পারবো, যাতে আমার ভার্চুয়াল মেশিনের যে নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট সেটার আমি ম্যাক্সিমাম থ্রুপুট কনজাম্পশন করতে পারি। তো এই কনফিগারেশনগুলো আমাদের ল্যাবে থাকবে, ল্যাব ওয়াইজ আমরা এই কনফিগারেশনগুলো করব থিওরির পাশাপাশি। তো আমরা ইনফ্রাস্ট্রাকচার ভার্চুয়ালাইজেশন করলাম, বিসেন্টার দিয়ে ম্যানেজ করলাম, ডিস্ট্রিবিউটেড সুইচ করলাম, তো আমাদের নেটওয়ার্ক পর্যন্ত কমপ্লিট হবে। দেন আসে আমাদের রিকোয়ারমেন্ট স্টোরেজ। কারণ এই যে এই ভার্চুয়াল মেশিন আমরা তৈরি করব, এই ভার্চুয়াল মেশিনের ভিতরে কি ইনস্টল করব, অ্যাপ্লিকেশন ইনস্টল করব। তো এই অ্যাপ্লিকেশন যদি রান করতে হয়, নেটওয়ার্কের রিকোয়ারমেন্ট আছে, স্টোরেজের রিকোয়ারমেন্ট আছে, এবং কম্পিউটার রিকোয়ারমেন্ট আছে, সিপিইউ মেমোরির রিকোয়ারমেন্ট আছে। তো আমরা কম্পিউট এবং নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট কভার করতে পারবো এই পর্যন্ত, কিন্তু স্টোরেজের জন্য আমাদের রিকোয়ারমেন্ট আছে। তো আমরা স্টোরেজ কিভাবে কনফিগার করব, স্টোরেজের ক্ষেত্রে যদি বলি আমরা ওকে, যদি আমরা স্টোরেজের ক্ষেত্রে বলি, স্টোরেজের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, যেমন আমাদের ইএসএক্সআই যে সার্ভারগুলি আছে, এই সার্ভারগুলির ফিজিক্যাল যেই ডিস্ক আছে, প্রতিটা সার্ভারের মধ্যে আমাদের ফিজিক্যাল
যে সার্ভারগুলি, সেই সার্ভারের মধ্যে ডিস্ক থাকবে। সেই ডিস্কগুলি দিয়ে আমরা চাইলে অ্যাজ লাইক স্যান স্টোরেজের মতো করে আমরা ইনফ্রাস্ট্রাকচারে শেয়ার্ড স্টোরেজ ডেপ্লয় করতে পারবো। সে ফর এক্সাম্পল আমার 3টা ইএসএক্সআই সার্ভার, মানে আমার ফিজিক্যাল সার্ভার, এই প্রতিটা সার্ভারে আমার নাম্বার অফ ডিস্ক আছে। তো এই সার্ভারের এই ডিস্কগুলি দিয়ে আমি একটা শেয়ার্ড স্টোরেজ ডেপ্লয় করতে পারবো, যাতে করে এই যে ভার্চুয়াল মেশিনগুলা এই স্টোরেজের মধ্যে স্টোর হবে। তো সেই ক্ষেত্রে এই যে শেয়ার স্টোরেজটা আমরা করব, এই শেয়ার স্টোরেজটা নাম হচ্ছে vSAN। এটা ভিএমওয়্যার এর স্টোরেজ এজ লাইক স্যান স্টোরেজের মতো, যে আমরা যে স্যান স্টোরেজ ইউজ করি ওই স্যান স্টোরেজের মতো, এবং এই স্টোরেজের উপরে আমরা রেট কনফিগারেশন করতে পারবো, এবং রেট প্রতিটা ভার্চুয়াল মেশিন ওয়াইজ আমরা আলাদা আলাদা রেট কনফিগার করতে পারবো, লাইক RAID 1, RAID 5, RAID 6 এবং RAID 0। এই ধরনের রেট আমরা কনফিগার করতে পারবো। ফিজিক্যাল ডিস্ক লেভেলে, এই ফিজিক্যাল সার্ভার লেভেলে আমাদের রেট করার প্রয়োজন পড়বে না, আমরা এই স্টোরেজে এসে সফটওয়্যার দিয়ে রেট করব। তো এই জিনিসগুলো কিভাবে হয় সেই এই মডিউলে আমরা শিখবো। পাশাপাশি শিখবো হচ্ছে যে আমরা এই vSAN কনফিগার করব না, আমাদের এক্সটার্নাল স্টোরেজ সার্ভার আছে, লাইক আমাদের স্যান স্টোরেজ আছে। তো আমরা এই স্যান স্টোরেজকে কিভাবে আমাদের ফিজিক্যাল সার্ভারের মধ্যে নিয়ে আসব, এবং নিয়ে এসে এই স্যান স্টোরেজ থেকে আমরা কিভাবে লান ইউজ করব, সেই জিনিসগুলো আমরা এখানে শিখবো, যেটাকে আমরা ওভার এফসি ফাইবার চ্যানেল অথবা ওভার আইপি দিয়ে আমরা স্টোরেজ কমিউনিকেশন করাইতে পারবো। এই জিনিসগুলো থাকবে আমাদের এই মডিউলে। পাশাপাশি থাকবে হচ্ছে যে আমার স্যান স্টোরেজও নাই, বিএসএনও করতে পারবো না, তাহলে আমি কিভাবে করব। আমার কাছে অপশন আছে এনএফএস। যদি আমার এনএফএস স্টোরেজ থাকে, আমরা এনএফএস স্টোরেজকেও কনফিগার কিভাবে করে সেই জিনিসগুলো আমরা শিখবো এই ভার্চুয়াল মেশিনকে স্টোর করার জন্য। পাশাপাশি এই যে ইএসএক্সআই সার্ভারগুলি হবে, এই সার্ভারের যে ফিজিক্যাল ডিস্ক, সেই ডিস্ককে আমরা ফরম্যাট করে, যেগুলো ড্যাশ ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজ, ওই ডিস্কগুলোকেও আমরা কনফিগার করে ভিএমএফএস ভলিউম আমরা তৈরি করতে পারবো, মানে ডেটা স্টোর যেখানে ভার্চুয়াল মেশিন রান করবে। এই ভিএমএফএস ডেটা স্টোরের ফরম্যাটটা হচ্ছে, ফাইল ফরম্যাটটা হচ্ছে ভিএমওয়্যার প্রপ্রাইটরি একটা স্টোরেজের ফরম্যাট, যেটাকে বলে ভার্চুয়াল মেশিন ফাইল সিস্টেম। সো আমরা ভিএমএফএসও এখানে কনফিগার করতে পারবো, করে আমরা ভার্চুয়াল মেশিন রান করাইতে পারবো। সো আমাদের কাছে অনেকগুলি অপশন অ্যাভেলেবেল। লান থেকে স্যান থেকে লান দিয়ে স্টোরেজ নিয়ে আসা, তারপরে এনএফএস স্টোরেজ ইউজ করা, vSAN ইউজ করা, অথবা ডিরেক্ট ডাটা স্টোরেজ ইউজ করে আমরা বিএমএফএস ভলিউম ক্রিয়েট করা। কি কারণে, এই যে ভার্চুয়াল মেশিনগুলোর যে স্টোরেজ লাগবে, এই ভার্চুয়াল মেশিনগুলোর স্টোরেজ প্রোভাইড করার জন্যে। এবং আমরা ভাইস ভার্সা এখানে সব কয়টাই ইউজ করতে পারবো, এমন না যে একটা ইউজ করলে আর একটা ইউজ করতে পারবো, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। আমরা চাইলে স্যান স্টোরেজের পাশাপাশি আবার vSANও ইউজ করতে পারবো, ভিএমএফএসও ইউজ করতে পারবো, এনএফএসও ইউজ করতে পারবো। সো এই স্টোরেজগুলো কিভাবে কমিউনিকেশন করে এবং স্টোরেজগুলো কিভাবে কনফিগার করতে হয়, ওয়ান বাই ওয়ান সবগুলোই আমরা আমাদের ট্রেনিং এর মধ্যে এই চ্যাপ্টারে সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। দেন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা ভার্চুয়াল মেশিন ডেপ্লয় করতে পারি। আলটিমেটলি আমাদের টার্গেট কি, এই ভার্চুয়াল মেশিন ডেপ্লয় করে এর মধ্যে আমরা অ্যাপ্লিকেশন চালাবো, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, ডাটাবেজ হইতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশন, সার্ভার। বেসড অন অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট আমরা অ্যাপ্লিকেশন কিভাবে রান করব বা অ্যাপ্লিকেশন চালাবো। তো অ্যাপ্লিকেশন চালানোর জন্য ভার্চুয়াল মেশিন তৈরি করতে হয়। তো আমরা এই ভার্চুয়াল মেশিনের এই চ্যাপ্টারে এসে শিখবো যে ভার্চুয়াল মেশিন তৈরি করতে হয় কিভাবে, এবং ভার্চুয়াল মেশিন তৈরি করার বেস্ট প্র্যাকটিসগুলো কি, এবং বেস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে যে আসলে ভিএমওয়্যার এর রিকমেন্ডেশন কি, এবং কিভাবে আমরা পারফরমেন্স অপটিমাইজ করতে পারি। কারণ একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েটের উপরে বেস করে পারফরমেন্স অপটিমাইজেশনের কিছু প্যারামিটার, সেই জিনিসগুলো আসলে আমরা কিভাবে ফুলফিল করতে পারি, সেইগুলো আমরা এখান থেকে শিখবো ভার্চুয়াল মেশিন ক্রিয়েটের সময়। এবং টেমপ্লেট ক্লোন। এখন একটা অর্গানাইজেশন যদি আমি বলি, অ্যাজ লাইক একটা অর্গানাইজেশনে প্রতিনিয়তই ভার্চুয়াল মেশিন তৈরি করতে হয়।
অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী বা বিভিন্ন উইংস এর রিকোয়ারমেন্ট অনুযায়ী ভার্চুয়াল মেশিন তৈরি করতে হয়। এখন এই ভার্চুয়াল মেশিন তৈরি করার সময় একটা অর্গানাইজেশনের বিভিন্ন প্যারামিটার থাকে, যেমন যদি বলি যে লাইক একটা উইন্ডোজ সার্ভার ডেপ্লয় করার পরে উইন্ডোজ সার্ভারটাতে আপডেট ইনস্টল করা, তারপরে রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে আপনার কোনো সিকিউরিটি অ্যাপ্লিকেশন থাকলে সেই সিকিউরিটি অ্যাপ্লিকেশন বা এন্ড পয়েন্টের যদি কোনো সিকিউরিটি থাকে সেটা ইনস্টল করা, তারপরে আইপি বসানো, ডোমেইনে জয়েন করানো, বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে। এখন এগুলা প্রতিনিয়ত করতে গেলে দেখা যায় কি মিস্টেক হওয়ার চান্সেস থাকে, যে ভুল করতে পারি। তো সেই কারণে আমরা কি করব, একটা ভার্চুয়াল মেশিন প্রথমে তৈরি করে সার্ভার তৈরি করে সেটাকে প্যাচ ইনস্টল করে আপডেট করে এরপরে আদার্স যেসব প্রয়োজনীয় টুলস আছে অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই টুলসগুলো ইনস্টল করে এটাকে আমরা অ্যাজ এ টেমপ্লেট বানায় রাখবো। দেন পরবর্তীতে যখন আমাদের রিকোয়ারমেন্ট আসবে ওই টেমপ্লেট থেকে আমরা নতুন ভার্চুয়াল মেশিন ডেপ্লয় দিব। ফ্যাসিলিটি কি, ফাস্টার ডেপ্লয়মেন্ট হবে, জাস্ট ক্লোন হবে, ওইটা থেকে কপি হবে। যেখানে আগে ওএস ইনস্টল করে প্যাচ আপডেট করতে ঘন্টার সময় লাগতো, সেখানে আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার বিএম রেডি হয়ে যাবে। পাশাপাশি আমরা এখানে অটোমেশন করতে পারবো যে বিএমটা রেডি হওয়ার সময়, রেডি হয়ে এই বিএমটা আইপি সেট হবে, ডোমেনে জয়েন হবে, কম্পিউটার নাম চেঞ্জ হবে। হ্যাঁ, কোনো স্পেশাল স্ক্রিপ্ট থাকলে সেই স্ক্রিপ্ট দিয়ে দিতে পারবো, সেই স্ক্রিপ্টগুলি রান করবে। এই ধরনের রিকোয়ারমেন্ট আমরা অটোমেটিক ওয়েতে করতে পারবো, আমাদের লাইফটা ইজি হয়ে যাবে। তো টেমপ্লেট থেকে এই ধরনের কাজগুলি কিভাবে করে সেগুলো আমরা শিখব। তারপরে ক্লোন করা। এখন আপনার ধরেন 3 টিয়ার অ্যাপ্লিকেশন লাইক ডাটাবেস, তারপরে আছে হচ্ছে অ্যাপ, আর হচ্ছে ওয়েব। এখন আপনি লোড ব্যালেন্সার ইমপ্লিমেন্ট করবেন, এখন লাগবে কি এখানে আপনার মাল্টিপল ওয়েব সার্ভার লাগবে। এখন যে ওয়েব সার্ভারটা আছে অলরেডি লাইক ওয়েব সার্ভার 01, এটা সুন্দরভাবে কনফিগার করা আছে, তো আপনি চাচ্ছেন যে আমার এইটার কপি হইলেই হয়, এক্সাক্ট এরকম হইলেই হয়, শুধু আমি আইপিটা চেঞ্জ করে দিব। তো এটাকে ইনস্ট্যান্ট ক্লোন করে যেই কয়টা লাগবে এই কয়টা বানায় ফেলতে পারবো আমরা। বানায়া এর আগে আমরা এলবি বসাই দিব, লোড ব্যালেন্সার বসায় এর আইপি গুলো আমরা লোড ব্যালেন্সারে দিয়ে দিব। এতে করে কি হবে, তখন লোড ব্যালেন্সার ডিসাইড করবে কোন ওয়েব সার্ভার দিয়ে সে সার্ভিস দিবে। তো একটা ওয়েব সার্ভার নতুন করে বানাইতে গেলে ডেপ্লয় করা বা কনফিগারেশনে মিসম্যাচ হওয়ার চান্সেস থাকে, বাট এইভাবে আমরা খুব ইজিলি ডেপ্লয় করে নিতে পারবো। তো এটা এটা হচ্ছে একটা এক্সাম্পল, এরকম বিভিন্ন রিকোয়ারমেন্ট বা বিভিন্ন ইউজ কেস থাকতে পারে ক্লোন অপারেশনের। দেন আসবে হচ্ছে আমাদের স্ন্যাপশট। এখন আমাদের লাইক অ্যাপ্লিকেশন সার্ভারের একটা প্যাচ আসছে, আমরা অ্যাপ্লিকেশন সার্ভার যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে মনে করেন ভার্সন 1.1। তো নতুন করে আরেকটা ভার্সন আসছে যেটা হচ্ছে 1.2। এখন আমরা এই 1.2টা এই অ্যাপ্লিকেশন সার্ভারের উপরে ইনস্টল করব। তো এখন ইনস্টল করার পর এটা প্রপার ফাংশন করবে কিনা আমরা শিওর না। তো আমরা একটা সেভ পয়েন্ট রাখতে পারবো, এটার একটা স্ন্যাপশট ক্রিয়েট করে রাখবো 1.1 ভার্সন থাকা অবস্থায়, যাতে করে 1.2 আমরা পরবর্তীতে ইনস্টল করার পরে যদি 1.2টা ঠিক মতো ফাংশন না করে তাহলে আমরা আবার রিভার্ট ব্যাক করে 1.1-এ চলে আসতে পারবো। তো এই ধরনের কাজ করা হয় স্ন্যাপশট দিয়ে। তো আমরা এই মডিউলে এই সবগুলা কাজেরই আমরা স্টেপ বাই স্টেপ ল্যাব করব। থিওরির পাশাপাশি আমাদের পুরো ট্রেনিং জুড়েই থিওরির পাশাপাশি ল্যাব থাকবে। যদি বলি লাইক 50% থিওরি 50% ল্যাব, কিছু কিছু মডিউলে 40% থিওরি 60% ল্যাব থাকবে। আমি পুরো ট্রেনিংটাই ডিসকাস করতেছি আর কি, যে মানে ট্রেনিং আমরা কি শিখবো। দেন আসে হচ্ছে আমাদের কন্টেন্ট লাইব্রেরি। কন্টেন্ট লাইব্রেরি ফিচারটা এরকম যে আমাদের মাল্টিপল সেন্টার আছে বিভিন্ন লোকেশনে, লাইক আমাদের একটা লাইক বড় অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের ডিফারেন্ট ডিফারেন্ট উইং আছে, প্রতিটা উইং এ আলাদা আলাদা সেন্টার ইউজ হয়। বাট এই যে আমরা টেমপ্লেট তৈরি করতেছি অর্গানাইজেশনের
বেস্ট প্র্যাকটিস মেনটেন করার জন্য। তো এখন এই টেমপ্লেটটা আমরা হেড অফিসে তৈরি করলাম, বাট এই টেমপ্লেটটা আমাদেরকে শেয়ার করতে হবে বাকি যে বি সেন্টার গুলো আছে সেই বি সেন্টার গুলাতে। তো একটা ওয়ে হইতে পারে এটাকে আমরা এক্সপোর্ট করে কোনো শেয়ার মিডিয়া দিয়ে আমরা ওইসব বি সেন্টারে ট্রান্সফার করতে পারবো, দেন তারা বি সেন্টারে সেটাকে আপলোড করে নিতে পারবে। বাট এই ক্ষেত্রে টাইম কনজিউমিং ব্যাপার, পাশাপাশি মানে মিসিং হওয়ার চান্সেসও থাকে বা রিস্ক ফ্যাক্টর থাকে। আবার আমি যখন টেমপ্লেটটা হেড অফিসে ভার্সন আপডেট করব, তখন ওই নতুন ভার্সনের আপডেট তো তারা পাবে না, আবার এইভাবে ট্রান্সফার করতে হবে। বাট কন্টেন্ট লাইব্রেরির থ্রুতে আমরা কি করতে পারবো, এইটাকে আমি হেড অফিসের বি সেন্টার থেকে পাবলিশ করতে পারবো পাসওয়ার্ড প্রোটেক্টেড করে। তখন ওই ফ্যাক্টরি বি সেন্টার গুলা থেকে কি করবে, এই হেড অফিসের বি সেন্টারে কানেক্ট করবে, লাইক সাবস্ক্রিপশন করবে, সাবস্ক্রাইব করে এইটাকে কপি করে নিয়ে যাবে, এবং সেই কপিটা অফ পিক আওয়ারেও করতে পারবে অথবা পিক আওয়ারে করতে পারে, ডিপেন্ড করবে। তো নর্মালি প্র্যাকটিস হচ্ছে অফ পিক আওয়ারে করা এবং ব্যান্ডউইথ অপটিমাইজ ওয়েতে করা। তো এই ধরনের কনফিগারেশন গুলো আমাদের এই মডিউলে থাকবে। তারপরের মডিউলে থাকবে হচ্ছে ভার্চুয়াল মেশিনের রিসোর্সের ইউজেস। এখন রিসোর্সের ইউজেস বলতে মেনলি সিপিইউ, মেমোরি এবং স্টোরেজ, এই তিনটা রিসোর্সের ইউজেস, তার পাশাপাশি নেটওয়ার্কের ইউজেস। তো নেটওয়ার্কে আমরা কিউএস করতে পারবো, তারপরে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবো। আর সিপিইউ মেমোরির ক্ষেত্রে আমরা মেমোরির ক্ষেত্রে কিভাবে সোয়াপ কন্ট্রোল করতে হয়, সোয়াপিং কিভাবে হবে, মেমোরি কিভাবে শেয়ার হবে ভার্চুয়াল মেশিনগুলোর মধ্যে ইএসএক্সআই থেকে। তারপরে সিপিইউর ক্ষেত্রে আমরা কিভাবে মেমোরি এবং সিপিইউ দুইটার ক্ষেত্রে আমরা কিভাবে রিসোর্স লিমিট, রিজার্ভ এবং কন্ট্রোল কিভাবে করব সেই জিনিসগুলো থাকবে, শেয়ার কিভাবে করব। সে ফর এক্সাম্পল যদি আমরা বলি, ধরেন আপনার অর্গানাইজেশনে আই তিনটা ইএসএক্সআই সার্ভার, এখন এই তিনটা ইএসএক্সআই সার্ভারের উপরেই লাইক ভার্চুয়াল মেশিন চলতেছে। এখন এই ভার্চুয়াল মেশিনগুলা যখন ইএসএক্সআই এর কাছে সিপিইউর জন্য রিকোয়েস্ট করবে, এখন এই সার্ভারে মাল্টিপল ভার্চুয়াল মেশিন চলতে পারে। এখন আমাদের যা সিপিইউ মেমোরি আছে তার থেকে বেশি আমরা এই ভার্চুয়াল মেশিনে অ্যাসাইন করতে পারবো। এখন রিকোয়ারমেন্ট যখন আসবে, তখন আসলে ইএসএক্সআই কাদেরকে আগে ডেলিভারি দিবে এগুলো আমরা কিউ তৈরি করতে পারবো। যেমন এই ইএসএক্সআই এর কাছে এখন সিপিইউ মেমোরির অ্যাভেলেবিলিটি কম আছে, এই ভার্চুয়াল মেশিনগুলো রিকোয়েস্ট করছে, তো বাই ডিফল্ট সবার প্রায়োরিটি সেম, আগে আসলে আগে পাবে, ব্যাপারটা এরকম। কিন্তু ধরেন এটা আমাদের ডাটাবেজের বিএম, এই বিএমটার প্রায়োরিটি হাই, তো এইটার আমরা হাই প্রায়োরিটি সেট করে দিতে পারবো। যখন এই বিএমটা ইএসএক্স এর কাছে সিপিইউ বা মেমোরি অ্যাক্সেস করতে আসবে, ওই মুহূর্তে যদি ইএসএক্স এর কাছে কিউ থাকে অন্য বিএম এর জন্য, সেইগুলা থেকে এটাকে আগে প্রায়োরিটি দিবে। তো এই জিনিসগুলা কিভাবে করে সেগুলো আমরা দেখব। তার পাশাপাশি থাকবে এই যে ক্লাস্টার, তিনটা ইএসএক্সআই দিয়ে আমরা ক্লাস্টার ডেপ্লয় করব। তো এই ক্লাস্টারের মধ্যে ইএসএক্সআই এর সিপিইউ মেমোরির ইউজেস এর লোড ব্যালেন্সিং করার জন্য আমরা ডিআরএস কিভাবে কাজ করে সেই জিনিসগুলো দেখবো। ডিস্ট্রিবিউটেড রিসোর্স স্কেজুলার, যে এই ইএসএক্স এর তিনটা বিএম চলতেছে, এগুলাতে একটা একটা চলতেছে, তাইলে এখানে সিপিইউ মেমোরি ইউজেস বেশি হবে। এখান থেকে যদি কিছু বিএম অন্য সার্ভারে নিয়ে আসে, তাহলে ব্যালেন্স হবে সিপিইউ মেমোরির। তো এই ব্যালেন্সটা করবে ডিআরএস, যেটাকে বলে ডিস্ট্রিবিউটেড রিসোর্স স্কেজুলার, এবং ব্যাকএন্ডে ফাংশন করবে বিমোশন। এবং এই বিমোশন কিভাবে কাজ করে, একটা সার্ভার, একটা ইএসএক্সআই থেকে আরেকটা ইএসএক্সআই ভার্চুয়াল মেশিন লাইভে ট্রান্সফার করে কিভাবে, সেই জিনিসগুলো আমরা শিখবো। ডিআরএস শিখবো, পাশাপাশি আমরা শিখবো হচ্ছে এইচএ, হাই অ্যাভেলেবিলিটি কিভাবে করতে হয় এই বিসপিআর ইনফ্রাস্ট্রাকচারে। লাইক এই ইএসএক্সআইটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এর ভিতরে যে ভার্চুয়াল মেশিনগুলো আছে সেই ভার্চুয়াল মেশিনগুলো কিভাবে অন্যান্য ইএসএক্সআই থেকে রান করবে, সেই জিনিসগুলো আমরা শিখবো। এই ক্ষেত্রে এইচ এর ক্ষেত্রে আমরা এসএলএ পাবো 99%। আর যদি স্পেসিফিক কোনো বিএম এর ক্ষেত্রে আমাদের 100% এসএলএ প্রয়োজন পড়ে, মানে
আপটাইম প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা এফটি ইউজ করব, ফল্ট টলারেন্ট ইউজ করব। এই ফল্ট টলারেন্স কিভাবে কনফিগার করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখব আমাদের ল্যাবে, এবং এর ইউজ কেস কি সেই জিনিসগুলো আমরা দেখব। তো মোরাললেস এই জিনিসগুলো থাকবে পুরো ট্রেনিং জুড়ে। তার পাশাপাশি থাকবে হচ্ছে এই যে ইএসএক্সআই গুলো আছে এদের ভার্সন আপগ্রেড করা, পাশাপাশি হচ্ছে বি সেন্টারের ভার্সন আপডেট করা বা প্যাচ মেনটেন করা। এগুলো আমরা লাইভে করব, ভার্সন কিভাবে আপডেট করতে হয়, কারণ রেগুলার ভার্সন আপডেট রিলিজ হবে, সেই ভার্সনগুলো কিভাবে আপডেট করতে হয়, মেনটেনেন্স মোডে কিভাবে নিতে হয় ইএসএক্সআই কে, লাইভে রেখেই কিভাবে করা যায় এই জিনিসগুলো হচ্ছে আমরা পুরো ট্রেনিং জুড়ে দেখব। এটা থাকবে আমাদের সর্বশেষ লার্নিং। তারপরে থাকবে সেলফ সাইন সার্টিফিকেট কিভাবে ম্যানেজ করতে হয়, যেটাকে বলি আমরা এসএসএল। এসএসএল সার্টিফিকেট কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমরা দেখব। সো এই জিনিস আমরা অলরেডি ডিসকাস করছি, যেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড রিসোর্স স্কেজুলার, স্টোরেজ বিমোশন, বিস্পেয়ার বিমোশন। হ্যাঁ, এই হচ্ছে পুরো কোর্সের আউটলাইন। আমরা 9টা মডিউল টোটালি করব, তার পাশাপাশি আমাদের লাস্টে আরেকটা মডিউল অ্যাড হবে, যেটা হচ্ছে লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, লাইক আপডেট বা প্যাচ কিভাবে ম্যানেজ করব সেটা আমরা লাস্ট মডিউলে দেখব। ততক্ষণ এই কয়টা মডিউলের উপরেই ডিসকাশন করছি। প্রতিটা মডিউলের থিওরি হবে, পাশাপাশি ল্যাব হবে, এবং পাশাপাশি আপনাদের ল্যাবের অ্যাক্সেস থাকবে, আপনারা ল্যাব করবেন। এইখানে রেফারেন্স কিছু লিংক দেওয়া হয়েছে। এই লিঙ্কগুলো হচ্ছে ব্রডকমের সাইটের লিংক, যেমন প্রতিটা ইএসএক্সআই কিভাবে ইনস্টলেশন করে, বিসেন্টার কিভাবে ইনস্টল করে, তারপরে হোস্ট ম্যানেজমেন্ট কিভাবে, ভার্চুয়াল মেশিন অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্কিং, স্টোরেজ। এই যে আমার পুরো ট্রেনিংটা যেই রিসোর্সগুলির উপরে, ওভারঅল রিসোর্সগুলির যদি অফিসিয়াল ডকুমেন্ট স্টাডি করতে চান তাহলে হচ্ছে এই লিঙ্কগুলা ফলো করতে পারেন। এই ডকুমেন্ট দিয়ে দেওয়া হবে, আপনারা ডকুমেন্টগুলি গো থ্রু করে দেখে নিতে পারবেন। তার পাশাপাশি এইখান থেকে একটা মেজর লিংক হচ্ছে এটা hol.vmware.com। এইখানে ঢুকে আপনারা 1.5 ঘন্টা ল্যাব করতে পারবেন, ভিএমওয়্যার এর ফ্রি ল্যাব। আগে থেকে এখানে ইউজার ক্রিয়েট করে রেজিস্ট্রেশন করে ল্যাব অ্যাক্সেস করতে পারবেন। সো কিভাবে ল্যাব অ্যাক্সেস করতে হয় সেটা দেখাই দেব। যার নিজস্ব হার্ডওয়্যার নাই সে এখান থেকে ল্যাব করতে পারবেন। এটাকে বলে সেলফ গাইডেড ল্যাব। এক পাশে ডকুমেন্ট দেওয়া থাকবে, স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া থাকবে, ওইটা ফলো করে আপনাকে ল্যাব করতে হবে। যেমন আমরা যে ল্যাব বিল্ড করব সেটা স্ক্র্যাচ থেকে বিল্ড করব, ইএসএক্সআই ইনস্টল করে, ভিসেন্টার ইনস্টল করে, প্রতিটা স্টেপ বাই স্টেপ ইনস্টল করব। বাট এইখানে যে ল্যাবটা পাবেন স্পেসিফিক সলিউশনের উপরে, এবং সেটা অলমোস্ট রেডি অবস্থায় থাকবে, এবং বাকি কাজগুলি আপনি নিজের মতো করতে পারবেন। তো একটা ফ্যাসিলিটি কি যে অ্যাটলিস্ট ইনফ্রাস্ট্রাকচারটা আপনি গো থ্রু করতে পারতেছেন, ভুলে যাবেন না যে কোথায় কি কোন ফাংশনালিটি গুলো আছে, সেগুলা মনে রাখার জন্য এই ল্যাবে ঢুকে ল্যাব করতে পারেন। তারপরে আসে সার্টিফিকেটের ব্যাপার। রিসেন্টলি ব্রডকম অ্যাকুজিশন করার পরে ভিএমওয়্যার কে অফিসিয়াল যে ট্রেনিং ছিল সার্টিফিকেশনের জন্য রিকোয়ার্ড এবং প্রিরিকুইজিট, তো সেই প্রিরিকুইজিট ট্রেনিং হচ্ছে ব্রডকম অবসোলেট করে দিছে, এখন আর রিকোয়ার্ড নাই। সো আপনি আমাদের ট্রেনিং করেও নির্দ্বিধায় এক্সাম দিতে পারেন এবং সার্টিফিকেশন করতে পারবেন, সার্টিফিকেট আসবে। শুধু আপনার কাজ হবে কি ভাউচার পারচেস করা এবং এক্সামের জন্য আপনার স্টাডি করা। তো আগে যার জন্য আমাদের অফিসিয়াল ট্রেনিংটা বাধ্যতামূলক ছিল, অফিসিয়াল ট্রেনিং না করলে এক্সাম দিলে সার্টিফিকেট আসতো না। তো এখন সার্টিফিকেট আপনি পাবেন, সেই অফিসিয়াল ট্রেনিংটার প্রয়োজন নেই। তো আমরা আমরা যে ট্র্যাকে কথা বলতেছি এই ট্র্যাকটার নাম হচ্ছে ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন। তো এই ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশনের সার্টিফিকেশন আছে হচ্ছে ভিসিটিএ, যেটা আসলে রিকমেন্ডেড না। এটা $100 খরচ হয় এই এক্সামটা দিতে, সো এটা প্রয়োজন নাই, এটা স্কিপ করব আমরা। এটা ইনিশিয়াল
টেকনিক্যাল অ্যাসোসিয়েট সার্টিফিকেশন, এটার জন্য স্পেসিফিক সার্টিফিকেট আসে না, শুধু একটা ব্যাজ আসে। সো এটা প্রয়োজন নাই, আমরা ডিরেক্ট এক্সাম দিব হচ্ছে বিসিপি, ভিএমওয়ার সার্টিফাইড প্রফেশনাল ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন। এবং এই এক্সাম হবে হচ্ছে 500 মার্কের এমসিকিউ, এমসিকিউ এক্সাম, যেখান থেকে 300 হচ্ছে 5 মার্ক। 300 পাইলে আপনি পাস করবেন। 1 ঘন্টা 35 মিনিটের এক্সাম, এবং 70টার মতো কোশ্চেন থাকবে, 70টা বা 76টা কোশ্চেন থাকে, আমার এক্সাক্ট ফিগারটা মনে নেই, সম্ভবত 70টা কোশ্চেন থাকবে। সো এইখানে কিছু কোশ্চেন থাকবে যেগুলো মার্ক নাই, কিন্তু আমরা সেটা বুঝতে পারবো না কোনগুলার মার্ক নাই। ওভারঅল 300 পাইলে হচ্ছে পাস। সো এক্সামে পাস করার জন্য গাইডলাইন যা প্রয়োজন, কিভাবে স্টাডি করবেন, স্টাডি ম্যাটেরিয়াল, ওগুলো আমরা শেয়ার করব, সমস্যা নেই। তো এই এক্সাম পাস করার পরে আপনি এক্সাম দিতে পারবেন ভিএমআর সার্টিফাইড অ্যাডভান্স প্রফেশনাল, যেটাকে বলা হচ্ছে বি ক্যাপ। তো বি ক্যাপের দুইটা এক্সাম হয়, ডিজাইন এবং ডেপ্লয়। ডিজাইন এক্সাম হচ্ছে অ্যাজ লাইক এই বিসিপি এক্সামের মতো, যেখানে 500 মার্কের কোশ্চেন থাকবে, 300 পাইলে পাস, এমসিকিউ। আর ডেপ্লয় এক্সাম হচ্ছে 3 ঘন্টার এক্সাম হয়, 17টা কোশ্চেন থাকবে। এটা হচ্ছে আপনাকে হ্যান্ডস অন ডেপ্লয় করতে হবে কোশ্চেনগুলি, মানে লাইক লিনাক্সের যে এক্সাম হয় হ্যান্ডস অন এক্সাম, এরকম হ্যান্ডস অন এক্সাম হবে। এই দুইটা সেপারেট এক্সাম, এবং দুইটা এক্সামে যখন আপনি পাস করবেন, তখন আপনি অটোমেটিক্যালি এই ব্যাচটা পেয়ে যাবেন, ভিসিডিএক্স ভিএমওয়্যার সার্টিফাইড ডিজাইন এক্সপার্ট। তো এরকম ট্র্যাক আছে, প্রতিটা ট্র্যাকই এরকম এক্সাম আছে, এগুলো হচ্ছে এক একটা ট্র্যাক ভিএমওয়্যার এর। সো আমরা যে ট্র্যাকটাতে আছি সেই ট্র্যাকটা হচ্ছে ভিএমওয়্যার ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশনের ট্র্যাক। এবং এই সার্টিফিকেটের ব্যাচগুলি এরকম আসবে, বাট রিসেন্টলি এখানে চেঞ্জেস হয়েছে। এই কালারটা আসবে রেড কালারের, ব্রডকমের, এবং ভিএমওয়্যার এর পাশে ভিএমওয়্যার বাই ব্রডকম লেখা থাকবে। লেটেস্ট কিরকম সার্টিফিকেট আসবে সেটা আমি দেখাই দেবো না। এবং এই সার্টিফিকেটগুলো আপনি অনলাইনে ক্লেম করতে পারবেন ক্রেডলি থেকে, এবং সেটাকে আপনি শেয়ার করতে পারবেন, এবং ক্রেডলির লিংক যে কারোর সাথে শেয়ার করলে সে আপনার সার্টিফিকেট দেখতে পারবে। সো এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল সার্টিফিকেট। সো এই হচ্ছে আমার এই ওভারঅল কোর্সে কি থাকবে। এখন আপনাদের কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন, কারো কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকলে। আচ্ছা, আমি একটু এর ফাঁকে ছোট একটা সেশন, আমি একটা প্রেজেন্টেশন রান করাবো, এটা ডিসকাস করে দেন তারপরে আমরা প্রশ্নপত্রে যাই যে কোর্সের উপর বা কিভাবে কি। আমি একটু, কারণ ওই প্রশ্নতে অনেকগুলো প্রশ্ন আমার রেন্টে চলে আসবে, তো আমি ওটা স্লাইডটা ক্লিয়ার করলে তাহলে ওনাদের আসলে প্রশ্নটা অনেকটা কাভারেজ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি শেয়ার ক্লোজ করতেছি, আপনি শেয়ার করেন। সবাই কি আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, জি দেখতে পাচ্ছি। ওকে। আমার সংক্ষিপ্ত পরিচয় দিই, আমি মুকুল হোসেন। আমি কোর্স কোঅর্ডিনেটর হিসেবে 7i টেকনোলজিতে আছি, এবং এই টেকে গত 12 বছর কাজ করছি। সবাই আমাকে চেনেন, জানেন। আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম, সুইচ করে আমি এই প্রতিষ্ঠানে শিফট হয়েছে আর কি। আমার নাম মুকুল হোসেন, সবাই চেনেন আর কি। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আমরা একটু কোর্সের একটু ইতে যাই। আমাদের কোর্সের ওভারভিউ, কোর্স টাইটেল ভিএমওয়্যার ভিএসপিআর 8.ICM, যেটা এতক্ষণ নিয়ে আলোচনা হলো। আমাদের কোর্সের ডিউরেশন 40 ঘন্টার একটা সেশন হবে। ক্লাস স্টার্ট টাইম হচ্ছে আমাদের
8ই অক্টোবর। আপনার পূজার যে ভ্যাকেশন আছে, ভ্যাকেশনের পরে আমাদের শুরু হবে 8 তারিখ থেকে আর কি। আর আমাদের ক্লাসের শিডিউল সোমবার এবং বুধবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত আমাদের শিডিউল আর কি ক্লাসের। এবং হ্যান্ডস অন ল্যাব পাচ্ছেন আমাদের কোর্সের। এক্সপেরিয়েন্স সার্টিফাইড ট্রেনার, 2 ইয়ার্স রিপিট ফ্যাসিলিটি। আপনি চাইলে কোর্সটি পুনরায় নেক্সট টাইম আবারও ফ্রিতে করতে পারবেন, কোনো পেমেন্ট লাগবে না। এবং প্রিভিয়াস ক্লাস রিপোর্ট, ভিডিও অ্যাক্সেস পাবেন। এই যে আমাদের আজকে সেশন হচ্ছে, এরকম প্রত্যেকটা সেশনে ভিডিও অ্যাক্সেস আপনারা পাবেন। এবং ডিজিটাল সার্টিফিকেট আমাদের অর্গানাইজেশন থেকে কোর্স কমপ্লিটেড সার্টিফিকেট পাবেন। আর চাইলে আপনারা ভেন্ডর এক্সাম দিতে পারবেন আমাদের থ্রুতে, আমি পরে আসতেছি। আমাদের কোর্স ফি, আপনি আমাদের রেগুলার ফি হচ্ছে 18,000 টাকা। আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে, আমরা এই ব্যাচের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা 8,000 টাকা অফার করেছি, অর্থাৎ 7,999 টাকা। এই কোর্সটা আসলে সর্বোচ্চ ডিসকাউন্টই বলা যায়, এর কম, এর চেয়েতে কমে আসলে কেউ অফার করে নাই। 15,000 12,000 টাকার নিচে অফার কেউ করে নাই। আমি যেহেতু একটা ইনস্টিটিউশনে ছিলাম, সেখানে অ্যাটলিস্ট 12,500 13,000 টাকা পর্যন্ত করানো হয়েছে। আর পেমেন্ট মেথড বিকাশ, নগদ, রকেট ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন, আপনি ফিটা প্রদান করতে পারবেন। আর এখন হচ্ছে ভিএমআর ভিস্পিআর আইসিএম এ, এটা হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে বস আমাদের স্যার আমাদের যে পরীক্ষার বিষয়টা আলোচনা করেছে, এটাতে মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে। এখানে চয়েস 2 থাকতে পারে, সিঙ্গেলও থাকতে পারে। টোটাল এক্সাম ডিউরেশন 135 মিনিট। এবং এটার এক্সাম কোড হচ্ছে 2VO-21.23। আর এটা অনলাইন প্রক্টর এক্সাম এবং টেস্ট সেন্টার। আপনি চাইলে তো লোকাল টেস্ট সেন্টারও এক্সাম দিতে পারেন, এবং হচ্ছে আপনি বাসায় বসে থেকেও পরীক্ষা দিতে পারেন। এটা আপনার এক্সাম ফি হচ্ছে $250, বাংলাদেশে 30,000 থেকে 31,000 টাকার মতন ভাউচারের কস্টিং। কিন্তু এটা মাঝে সাঝে একটু স্পেশাল ডিসকাউন্টে কুপন পাওয়া যায়। আপনারা যারা পরীক্ষা দিতে আগ্রহী, যা কোর্স কমপ্লিট করে দেবেন, তারা আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই বিষয়ে সর্বোপরি সাপোর্ট আপনি আমার কাছ থেকে পাবেন। তারপর লাস্ট এতটুকুই ছিল আমার কোশ্চিন স্লাইড। এখন আপনাদের প্রশ্নপত্র বা কোর্স রিলেটেড যে কোনো ধরনের কোশ্চিন এখন আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আরেকটা ছোট্ট অনুরোধ আপনাদের, অনেকে হয়তোবা হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন, আমি কন্টেন্ট শেয়ার করেছিলাম, আপনি আমাদের ওয়ার্কশপ সেমিনারে গ্রুপে ছিলেন, হয়তো রেজিস্ট্রেশন করেন নাই। দয়া করে, যারা আমরা আজকে মোর দেন 50 মতন জয়েন করেছিলাম, এখন আছে 45 46 47 জন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন লিংক দিয়েছি, আপনারা রিকোয়েস্ট রাখলাম, একটু এখন না পারেন একটু কপি করে রাখেন ইউআরএলটা, একটু সময় করে একটু রেজিস্ট্রেশন করে দেবেন। আর যদি এই সময়ের মধ্যে পারেন একটু করে দেবেন, এটা আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকলো। আপনারা যদি ট্রেনিং করেন বা না করেন, আপনারা আমার সাথে কথা হবে, আমি এই বিষয়ে আপনাদের সাথে আজকেও যেমন কথা হয়েছে, পরশু দিনও কথা হয়েছে, ইনশাল্লাহ নেক্সট হয়তো কথা হবে কোর্সের অ্যাডমিশন নিয়ে, বা কবে শুরু হচ্ছে, কি ফি কেমন, বা কিভাবে অ্যাডমিশন প্রসেস, বা এই সংক্রান্ত বিষয় নিয়ে আমার সাথে ডিসকাস হবে। যেহেতু আমার সাথে আপনারা যারা জয়েন করেছেন, আমি কথা বলেছিলাম, আমার সাথে আপনাদের কথা হয়েছে। তো এখন আমরা কোর্স রিলেটেড যদি কোশ্চেন থাকে, আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করবেন। আজকে প্রশ্ন করা, জানা, কেন করব, কেন শিখবো, যেটা আমাকে প্রশ্ন করে থাকেন অনেকে, তো আজকে নির্দ্বিধায় প্রশ্ন করবেন। আমরা সে প্রশ্ন সেশনে এখন আসি, আমরা নির্দ্বিধায় প্রশ্নগুলো করুন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। ভাইয়া এটার কি লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, ভিডিও অ্যাক্সেস? হ্যাঁ, লাইফ টাইম থাকবে, সমস্যা নেই। সবাই প্রশ্ন করি, আমরা চুপ না থেকে প্রশ্ন করি, যেহেতু এতক্ষণ ধরে আমরা বকবক করলাম, আপনারা শুনলেন ওদের আগ্রহে, তো কিছুটা প্রশ্ন থাকবে, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, অবশ্যই প্লিজ। আপনাদের ফিজিক্যালি অফিস কোথায় ভাইয়া? আমাদের ফিজিক্যালি অফিস খুব শীঘ্রই শুরু হবে, জানুয়ারি থেকে আমাদের অফিসিয়াল অফলাইন কার্যক্রম শুরু হবে। এখন বর্তমানে আমাদের অনলাইন কার্যক্রম অপারেশন চলমান আছে, মোহাম্মদপুর থেকে আমরা পরিচালনা করছি। খুব শীঘ্রই আমাদের অফিসিয়াল অ্যাড্রেস সহ ডিটেলস ইনফরমেশন আমাদের ওয়েবসাইট পেজে এবং গ্রুপে পাবেন, এবং আমাদের আমরা সেটা শেয়ার করবো আপনাদেরকে আর কি। হ্যাঁ, আমরা জানুয়ারি থেকে আমরা ফুল পেজে আমরা অফলাইন এবং অনলাইন দুটো মোডেই আমরা চলবো আর কি। এখন শুধু মানে ভার্চুয়ালি চলবে আর কি? এখন এই জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত আমাদের ভার্চুয়ালি চলবে আর কি, তারপরে জানুয়ারি থেকে আমাদের ভার্চুয়াল এবং হচ্ছে অফলাইন দুটোই চলবে।
এখন শুধু অপারেশন চলছে বস। আসসালামু আলাইকুম ভাইয়া, থিওরিক্যাল পার্টের জন্য আপনারা যে আমাদের কি কোনো হ্যান্ড নোট বা স্লাইড বা পিডিএফ কোনো কিছু প্রোভাইড করবেন, যেহেতু এখানে থিওরি প্লাস ডেপ্লয়মেন্ট সবই কাজ আছে? জি, আপনারা প্রতিটা ক্লাসের যেই থিওরিটিক্যাল যে স্লাইডগুলি পাবেন সবগুলি আপনাদেরকে শেয়ার করা হবে অ্যাজ এ পিডিএফ আকারে। এডিশনালি কোনো বই বা অন্য কিছু না, জাস্ট স্লাইড গুলাই, স্লাইডগুলোই প্রেজেন্টেশন ইনডেপথে স্লাইড থাকবে। গুলা। জি। ইনডেপথে থাকবে, তারপরে যদি এর বাইরে মনে করেন যে আপনাদের আরো ইনডেপথ প্রয়োজন, সেক্ষেত্রে বই শেয়ার করা যাবে। সফট তো কপি। সফট কপি, সত্যি কথা বলতে কি, আমরা 500-700 পেজের বই আসলে পড়ি না। ট্রু জি জি। স্পিকিং, আমরা শর্টকাট পছন্দ করি আর কি। আমি আমারটা বলতেছি এখন, সবাই আমরা একরকম না, কারো কারো আছে যে আপনারা পড়তে পছন্দ করেন। তো সেক্ষেত্রে যদি মনে করেন যে হ্যাঁ প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমি আরো ইনডেপথ ডকুমেন্ট শেয়ার করতে পারবো। বাট অ্যাজ এ পিডিএফ আকারে যেটা পাবেন সেটা হচ্ছে জিস্ট, যে আন্ডারস্ট্যান্ডিং গুলা, যেগুলো আপনার কাভার করবে নলেজ, সেগুলো শেয়ার করবে। এর বাইরে যদি প্রয়োজন পড়ে আপনার, সেক্ষেত্রে এডিশনাল ডকুমেন্ট দেওয়া যাবে, সমস্যা নেই। কোর্স ফি কি ওয়ান টাইম পেমেন্ট? বস, আমাদের ওয়ান টাইম পেমেন্ট, যেহেতু আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি সেক্ষেত্রে আমাদের ওয়ান টাইম পেমেন্ট সিস্টেমটা আর কি। আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালাম। ভাইয়া, এই এটা কি ভিএমএ কি বেসিক ক্লাস? এরপরে কি মানে এটা কমপ্লিট করলে কি আরো নেক্সট কোনো স্ট্যান্ডার্ড বা আরো হাই লেভেলে কোনো ভিএমএ ট্রেনিং আছে কিনা বা করতে হয় কিনা? হ্যাঁ, ভিএমওয়্যার এর যত সলিউশন আছে, ভিএমওয়্যার এর অনেকগুলা সলিউশন আছে। তার মধ্যে বিস্পেয়ার হচ্ছে, যদি আমি বলি, একদম ফান্ডামেন্টাল ট্রেনিং এবং স্টার্টিং ট্রেনিং। এটা ছাড়া ভিএমওয়্যার এর যদি আপনি অন্যান্য ট্রেনিং গুলা করেন, তাহলে সেগুলা বুঝতে পারবেন না। এটা হচ্ছে বেসলাইন, মানে বিস্পেয়ার দিয়েই ভিএমওয়্যার এর শুরু। এরপরে ভিএমওয়্যার এর স্টোরেজ ভার্চুয়ালাইজেশন আছে, ভিসেন এর ডেডিকেটেড ট্রেনিং আছে। তারপরে আপনার ক্লাউড ফাউন্ডেশনের ডেডিকেটেড ট্রেনিং আছে। তারপরে এই সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং, যেটা এসডিএন, এনএসএক্স, এটা ডেডিকেটেড ট্রেনিং আছে। এনএসএক্স সিকিউরিটির উপরে ডেডিকেটেড ট্রেনিং আছে। তারপরে অটোমেশনের উপরে ট্রেনিং আছে। ডিজাস্টার রিকভারির উপরে ট্রেনিং আছে। সো এইটা হচ্ছে বেসলাইন। এর উপরে অন্যান্য কম্পোনেন্ট গুলা অ্যাড হয় এবং ডেডিকেটেড, সেগুলোর জন্য আলাদা আলাদা ট্রেনিং আছে। ভিএমওয়্যার কি আপনার আমরা তো ধরেন ভিএমওয়্যার ধরেন ডিপ্লয় করলাম, অপারেশন চলছে, কিন্তু ট্রাবল শুটের উপরে কি এক্সট্রা কোনো ট্রেনিং আছে কিনা? জি, ট্রাবল শুটিং এর ট্রেনিং আছে, ডেডিকেটেড ট্রেনিং আছে ট্রাবল শুটিং এর উপরে। সেটা আমরা এখনো করাই না, বাট আপনাকে ভিএমওয়্যার এর অফিসিয়ালি সেটা হয়, এক্সপেন্সিভ, মানে $1060 হচ্ছে কোর্স ফি। কিন্তু আপনি যদি বিস পেয়ারে ট্রাবল শুটিং বলেন, আমি আপনাকে কিছু ডকুমেন্ট দিয়ে হেল্প করতে পারবো ট্রাবল শুটিং এর জন্য, কারণ আমার টেকনিক্যাল সাপোর্ট হ্যান্ডেল করে আমার এক্সপিরিয়েন্স আছে, ভিএমওয়্যার ট্রাবল শুটিং করে এক্সপিরিয়েন্স আছে। সো ওইসব জায়গায় যদি আপনি নলেজ গ্যাদার করতে চান, আমি আপনাকে ডকুমেন্টেশন দিতে পারবো। আমার কাছে যেসব ডকুমেন্ট আছে, পাশাপাশি আপনাকে কিছু লিংক বা কি ফরম্যাটে ট্রাবল শুটিং করতে হয় সে গাইডলাইন আমি দিতে পারবো। কারণ হচ্ছে হ্যাঁ, যে আমার আমাদের একটা কোশ্চেন ছিল। জি, একজন একজন বলেন। আচ্ছা, মানে এইখানে আমরা তো ক্লাস্টারটা করানো হবে না জি, বলছিলেন, মানে ওকে, জি, ক্লাস্টার হচ্ছে আমাদের একদম 9 নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের ক্লাস্টার উপরে মানে ফিচার লাইক। শেষের দিকে। আর হ্যাঁ, টোটাল ক্লাস কতটা হবে? টোটাল ক্লাস হবে 20টা, 20টা, 2 ঘন্টা করে? 2 ঘন্টা করে, মানে 40 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, সরি। আর হচ্ছে আপনার এটা শুধু সার্ভার ভার্চুয়ালাইজেশনের জন্য আমাদের? জি, এটাকে বলে হচ্ছে ডেটা সেন্টার হ্যাঁ। ভার্চুয়ালাইজেশন। পাশাপাশি যেমন বললেন যে ভিসিএস স্টোরেজ, যেটা, হ্যাঁ, বিএসএন এর এটার একটা আইডিয়া নলেজ দিবেন। আমি শেয়ার করে দেবো। যেমন আমার রিসেন্ট একটা ব্যাচ চলতেছে, আর 2টা ক্লাস বাকি আছে। তো জি। ওনাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া কিভাবে স্টোরেজ ভার্চুয়ালাইজেশন হয় আমাদের করে দেখান। তো ওনাদেরকে আমি ডেপ্লয় করে দেখাইছি এবং ওনারা নিজেরাও প্র্যাকটিস করছে। তো একটা ক্লাস মোটামুটি আমরা ডেডিকেটেডলি বিসএন এর উপরেই করছি।
যদিও ভিসেনের আসলে ডেডিকেটেড 3 দিনের ক্লাস হয়, জি 24 ঘন্টার লার্নিং। তো 2 ঘন্টায় যতটুকু শেয়ার করা যায় আর কি, জিস্ট যেই জিনিসটা আছে সেটা শেয়ার করছি। হয়তো ওনাদের হেল্প হবে, যেমন একজনের ইনফ্রাস্ট্রাকচারের ডেপ্লয়মেন্ট ছিল, উনি তার আগের দিন নলেজটা নিতে পারছে, ওনার পরের দিন ডেপ্লয়মেন্ট ওনার সেটা হেল্প হয়েছে। জি বুঝতে পারছি। আর ভাই বাংলাদেশের ট্রেনিং কি শুধু ভিএমআর এর এই পার্টটাই বেশি হয় না? বিসপিআর বেশি হয়, আমি এনএসএক্সও করাই, ভিসেনও করাই, বিসপিআরও করাই। আচ্ছা, প্রত্যেকটা ডিফারেন্ট আর কি। প্রতিটা আলাদা আলাদা ট্রেনিং, কারণ প্রত্যেকটার মানে বিস্তর ডিসকাশন থাকে, প্রতিটারই আলাদা আলাদা চ্যাপ্টার থাকে, আলাদা মডিউল থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। কোর্স আউটলাইনটা কি আমাদের কি দেওয়া হয়েছে? দেয়া হয়নি, আপনাদেরকে দেওয়া হবে। ও, ঠিক আছে, থ্যাংক ইউ। ওরকম ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি হ্যালো। জি, হ্যালো। একজন বলেন, দুইজন একসাথে না বলে। জি, আপনারা এখানে বললেন থিওরি ক্লাস আছে এবং ল্যাব ক্লাস হবে। আপনারা থিওরি ক্লাসটা আমরা কি মানে ওখানে কি শিখবো আমরা থিওরি ক্লাস থেকে? আমার বিস্তারিত একটু বলবেন, মানে থিওরি ক্লাসে কি থাকবে? আচ্ছা, আমরা যেই জিনিসগুলো ল্যাব করব, মনে করেন এক্সাম্পল যদি বলি, বি সেন্টার কিভাবে ইনস্টল করতে হয়, এক্সাম্পল, ভেরি বেসিক। এখন বি সেন্টার ইনস্টল করার জন্য কিছু প্রিরিকুইজিট থাকে, বি সেন্টারের আর্কিটেকচার থাকে, বি সেন্টারের রোল বেস পারমিশন কিভাবে কন্ট্রোল করতে হয়, এই যে এই ধরনের জিনিসগুলো থাকবে, এগুলো আমরা আগে থিওরিটিক্যাল পার্টে এগুলোর আন্ডারস্ট্যান্ডিং আমরা নিব। নেওয়ার পরে তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ কিভাবে ডেপ্লয় করে সেই ডকুমেন্টেশন আমাদের থাকবে, সেই ডকুমেন্ট ফলো করে আমরা ল্যাবে ডেপ্লয় করব। বুঝতে পারছি। তো এরকম প্রতিটা, এই যে আমরা যে 9টা মডিউল দেখাইলাম, প্রতিটারই দেখেন, শুধু ল্যাব দেখলে আপনার আন্ডারস্ট্যান্ডিং হবে না। কনফিগারেশন করা ইজ ভেরি ইজি, ভিএমওয়ার এর কনফিগারেশন মানে আহ, খুব বিরাট কিছু না, আপনি ক্লিক করলে কনফিগারেশন হবে। মনে করেন আপনি হাই অ্যাভেলেবিলিটি এনাবল করবেন, এইচে জাস্ট ক্লিক করলে এনাবল হবে। কিন্তু এটা যে কিভাবে ফাংশন করবে, এর ব্যাকএন্ড আর্কিটেকচার কি, এর প্রিরিকোজিট কি, সেই জিনিসগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি কনফিগার করলে যদি কোনো সময় কাজ না করে, সেটা তো বুঝতে পারবেন না যে কেন কাজ করতেছে না। কারণ আপনি যে প্রিরিকোজিট ফুলফিল করেন নাই, সেটা তো আপনি বুঝতে পারবেন না। এবং কিভাবে ফাংশন করে, ওর রিকোয়ারমেন্ট কি, সেই রিকোয়ারমেন্ট কিভাবে আমরা আবার হাই অ্যাভেলেবিলিটির জন্য আবার কিভাবে আমরা তাকে পারফরমেন্স অপটিমাইজ করার জন্য এডিশনালি কি অ্যাড করতে পারি, ওইসব জিনিসগুলো আমরা আগে থিওরিতে পড়বো, তারপরে ল্যাবে অ্যাপ্লাই করব। জি। আচ্ছা, আমি যদি দু এক ক্লাস মিস করি সেক্ষেত্রে কিভাবে সাপোর্টটা পাবো আমি, মানে ক্লাসের ধরেন কোনো কাজের ব্যস্ততার কারণ হতে পারে বা কোনো প্রবলেম হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে যেটা হবে, আপনি ভিডিওর অ্যাক্সেস পাবেন। ধরেন আপনি ক্লাস করতে পারেন না, পরের দিন আপনি ভিডিও দেখতে পারলেন। এখন ভিডিও দেখার পরে হয়তো বা আপনার দুই একটা জায়গায় আপনার কনসেপ্ট ক্লিয়ার না, আন্ডারস্ট্যান্ডিং আপনি নিতে পারেন নাই ভিডিও থেকে, হয়তো লাইভ ক্লাসে থাকলে আপনি কোশ্চেন করে সেটা শিখতে পারতেন। তো সেক্ষেত্রে কি হবে, আমরা যেটা করব, প্রতিটা ক্লাসের শুরুতে হয়তো আমরা 15 মিনিট আগের ক্লাসের উপর আমরা ডিসকাশন করব। কারো যদি প্রিভিয়াস ক্লাসের কোশ্চেন থাকে, সেই জিনিসগুলো আমরা ডিসকাস করে নিব 15 মিনিট, তারপরে আমরা নতুন ক্লাসে স্টার্ট করব। কারণ নর্মালি হয় কি, অনলাইনের ক্লাসগুলোতে জয়েন করতে করতে 15 মিনিট লেগে যায়। তো সেই ক্ষেত্রে ওই যে সবাই জয়েন করার ভিতরে আমরা দেখা গেছে যাদের ব্যাক ক্লাসে প্রিভিয়াস ক্লাসের আন্ডারস্ট্যান্ডিং রিলেটেড ইস্যু থাকে, সেগুলো আমরা ওই 15 মিনিট বসে ডিসকাশন করতে পারবো, সে টাইমটা আমাদের অ্যাভেলেবেল থাকে। এর জি। বাইরেও যদি না বুঝেন, আমার নাম্বার থাকবে, আমাকে ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন, সমস্যা নেই। 20টা ক্লাস কতদিনে শেষ করবেন আপনারা, মানে কতদিন লাগবে? 20টা ক্লাস দেখেন সপ্তাহে 2টা করে, তো সেক্ষেত্রে অলমোস্ট 2.5 মাস লেগে যাবে, আড়াই। হ্যাঁ, এটা থেকে বিডিএ এর পার্টটা কি অন্তর্ভুক্ত থাকবে? না বিএম এর না, বিডিএ। ভিডিআই এর পার্ট তো ডিফারেন্ট, হরাইজন হরাইজন তো আলাদা ট্রেনিং, সেটার কনসেপ্টই ডিফারেন্ট। যদি আপনার কনসেপ্ট প্রয়োজন পড়ে, আমি আপনাকে কনসেপ্ট শেয়ার করতে পারবো, আন্ডারস্ট্যান্ডিং দিতে পারবো। সেটা এই ট্রেনিং না, সেপারেট আমি আপনাকে একটা কলে হয়তো আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দিলাম যে ভিডিআই আসলে কিভাবে কাজ করে, ডেপ্লয় কিভাবে হয়, হয়তো নলেজ শেয়ার করতে পারলাম আপনার সাথে, বাট ওইটা ডিফারেন্ট ট্রেনিং হয়।
ক্লাস ভিডিও গুলা কি ডাউনলোড করে রাখা যাবে, যেমন অফলাইনে যদি আমরা ভিডিও গুলা দেখতে চাই? এটা মুকুল ভাই বলতে পারবে। না, ভিডিও ডাউনলোড অ্যাক্সেস পাবেন না, ভিডিও দেখতে পারবেন। মানে লাইফ টাইম দেখা যাবে তো নাকি, না জি, জি, আবার দেখতে পারবেন। আপনার আপনি যতদিন বেঁচে থাকবেন। ওইটাই আর কি, ওইটা থাকলে হলো, ডাউনলোড করার দরকার নেই। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি। আপনার ওই যে শুনছিলাম ভিএমওয়্যার নাকি মাইক্রোসফট থেকে এখন নাকি বাতিল হয়ে যাচ্ছে, ওই যে কি বটকম নাকি ওনারা নাকি কিনে নিচ্ছে এটা। ব্রডকম বটকম। তো কিনে নিছে আরো 2 বছর আগে। আচ্ছা, আর মাইক্রোসফট এখন আর এই সার্ভিস দিচ্ছে না নাকি? না, মাইক্রোসফটের সাথে আসলে ভিএমওয়্যার এর কোনো রিলেশন নাই। মাইক্রোসফট আলাদা, ভিএমওয়্যার আলাদা। ভিএমওয়্যার কে 2 বছর, আরো 2 বছর আগে ব্রডকম অ্যাকুইজিশন করে নিছে, সেটা নিয়ার অ্যাবাউট $69 বিলিয়ন। তো তো আগে মনে হয় ডেলের হাতে ছিল না? ডেল ছিল, ডেলের পরে ভিএমওয়্যার ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন ছিল, এবং ভিএমওয়্যার ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন যখন ছিল তখন হচ্ছে ব্রডকম অ্যাকুইজিশন করে নিছে, কিনে নিছে। ভিএমওয়্যার কি আদৌ সামনের দিকে চলবে ভাইয়া? সব তো ক্লাউডে যাচ্ছে গা। দেখেন, এই এটা আমি আপনাকে কিভাবে বলবো যে ভিএমওয়্যার সামনে চলবে কিনা? তাহলে তো সবই যদি ক্লাউডে চলে যায় তাহলে তো কোনো সলিউশনই চলবে না। নট অনলি ভিএমওয়্যার, যদি বলি আমি রেড হ্যাটের ভার্চুয়ালাইজেশন, নিউটানিক্স, প্রক্সমক্স, বা মাইক্রোসফটের যে ভার্চুয়ালাইজেশন লাইক হাইপার ভি, তাহলে তো কোনোটাই আসলে ইউজ হবে না। দেখেন, ক্লাউড কার জন্য সুইটেবল? যার অর্গানাইজেশন ছোট, মিনিমাম ভার্চুয়াল মেশিন, মানে 10টা 20টা 30টা, এরকম যাদের, তাদের জন্য ক্লাউড সুইটেবল, খরচ মানে গ্রহণযোগ্য। কিন্তু যার ইনফ্রাস্ট্রাকচারে 500 1000 সার্ভার ভার্চুয়াল মেশিন, জি। তাদের জন্য ক্লাউড বার্নাবল, টু মাচ এক্সপেন্সিভ। যেটা আপনার অন প্রিমিসে সেটার থেকে খরচ অনেক কম। আর ভিএমওয়্যার এর এখন যে স্ট্যাক, যেটা হচ্ছে বিসিএফ, বিসিএফ সলিউশনটা আপনার এরকম ভাবে বিল্ড করা হয়েছে, প্রোডাক্ট পোর্টফোলিও এরকম ভাবে করা হয়েছে, আপনি নিজে অ্যাজ এ প্রাইভেট ক্লাউড ইউজ করতে পারবেন অর্গানাইজেশনে, এবং যদি আপনার ইচ্ছা হয় আপনি অ্যাজ এ পাবলিক ক্লাউড হিসেবে কাউকে এটা শেয়ার করতে চান, সেল করতে চান, সেটাও আপনি করতে পারবেন। ওই সলিউশনের ভিতরে দেওয়া আছে, ওই প্রোডাক্ট ইনক্লুড করা আছে। ডিসিশন আপনার, যে আপনি নিজে ইউজ আমার করবেন। সার্ভারটাকে আমি পোর্ট ফরওয়ার্ডিং করে দিলে হবে না মানে? নট পোর্ট ফরওয়ার্ডিং, আপনাকে অ্যাজিউর বা এডাব্লিউএস এ যখন আপনি ভার্চুয়াল সার্ভার নেন, পোর্ট ফরওয়ার্ডিং করে নেন না। না, ওইখান থেকে আপনি ডিরেক্ট বিপিএস নেন। এরকম জি। আপনি পোর্টাল ওপেন করতে পারবেন, যে পোর্টালে আপনার কাস্টমাররা এখান থেকে সার্ভিস নিতে পারবে সবার। এটাকে বলে মাল্টি টেনেন্ট সিস্টেম, সবাই আলাদা আলাদা টেনেন্ট হিসেবে আপনার সার্ভিস ইউজ করতে পারবে, সবার জন্য নেটওয়ার্কিং আলাদা থাকবে। ওই লেভেলের আচ্ছা, স্ট্যাক আপনি বিল্ড করতে পারবেন এই ক্লাউড ফাউন্ডেশন সলিউশন দিয়ে। এর ভিতরে ওই ধরনের কম্পোনেন্ট গুলা ইনক্লুড করা আছে। ঠিক আছে। জি, থ্যাংক ইউ। জি, বিসিএফ এর প্রাইস তো অনেক হাই, বাংলাদেশে কি ওই বিসিএফ লাইসেন্সটা কি চলবে ভবিষ্যতে? চলতেছে তো। যে যে ইউজ করে সে আসলে ওই টাকা দিয়ে ইউজ করবে। এখন বিসিএফ এর প্রাইস হাই বলতেছেন, আপনি বিসিএফ এর সাথে অন্য সলিউশনের প্রাইস কি কম্পেয়ার করে দেখছেন? লাইক নিউটেনিক্স, লাইক রেড হ্যাট? না, ওরকম কম্পেয়ার করা হয় নাই। যখন আপনি কম্পেয়ার করবেন, হেড টু হেড কম্পারিজন করবেন, তখন আসলে আপনি প্রাইসের ডিফারেন্সটা বুঝতে পারবেন। যদি বলি আমরা লাইক নেপাল, তারপরে এই শ্রীলঙ্কায় বা অন্যান্য কান্ট্রিতে দেখা গেছে, বিশেষ করে নেপালে অনেক বেশি কি বলে নিউটনিক্স ইউজ হয়। ভিএমওয়ার এর চাইতে নিউটনিক্স এর মার্কেট অনেক স্ট্রং, কিন্তু ওইখানে ভিএমওয়ার দিয়ে আমরা নিউটনিক্স এর প্রাইসকে বিট করে ডিল উইন করি। না, এই ক্ষেত্রে যে বাংলাদেশের ছোট ছোট অর্গানাইজেশন যারা আছে তারা মূলত বিসিএফ তো এত বড় লাইসেন্স তাদের দরকার হয় না, কিন্তু এগুলা তো বোর্ড কাম তাদেরকে চাপাই দিতেছে, এরকম না, একটা দেখতেছি যা আমরা না, ব্যাপারটা চাপানো না। বিসিএফ ইউজ না করলে আপনার বিবিএফ আছে, পরের নিচের বান্ডেল,
আমরা এই বান্ডেল গুলা নিয়ে লাইসেন্সিং প্যাটার্ন নিয়ে ডিসকাশন করব এবং প্রতিটা বান্ডেলে কি কি ধরনের প্রোডাক্ট থাকবে সেই জিনিসগুলো আমরা শেয়ার করব, তখন আসলে আপনি আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন যে আসলে কোন বান্ডেলটা আপনার জন্য সুইটেবল। দুইটা বান্ডেল অ্যাভেলেবেল, বিবিএফ এবং বিসিএফ, আর হচ্ছে ইএসএক্সআই এন্টারপ্রাইজ প্লাস লাইসেন্স। তো এন্টারপ্রাইজ প্লাস লাইসেন্সের যেই কস্টিং, সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের আহ বিবিএফ এ ডিসকাউন্ট থাকে, কস্টিং আরো কম আসে। আচ্ছা, চ্যাটে কোশ্চেন আসছে, আমি ভিএমওয়ার এর সার্টিফাইড ইনস্ট্রাক্টর না। ভিএমওয়ার এর সার্টিফাইড ইনস্ট্রাক্টর হইলে আপনাদের এইভাবে ট্রেনিং আমি করাইতে পারতাম না, সেক্ষেত্রে আপনাদের থেকে আমার 1 লাখ টাকা করে নিয়ে ট্রেনিং করাইতে হইতো। কারণ ভিএমওয়ার সার্টিফাইড ট্রেনার হইতে হইলে তখন আর লোকাল ট্রেনিং করাইতে পারবো না। বাট আমার ট্রেনিং করে আপনি এক্সাম দিতে পারবেন এবং গ্যারান্টেড আপনি এক্সামে পাস করে আসতে পারবেন। আমার ম্যাটেরিয়াল যা থাকবে, সেই ম্যাটেরিয়ালকে অফিসিয়াল ট্রেনিং এর অ্যাজ লাইক সিমিলার ম্যাটেরিয়াল থাকবে আপনি অফিসিয়াল ট্রেনিং করলে যেগুলো পাবেন। আর আপনার কোশ্চেন ছিল যে আপনি কি বলে যে মাইগ্রেশন দেখতে পারবো কিনা, সেই মাইগ্রেশনটা আসলে কি প্যাচ ইনস্টল করা আমরা দেখবো। ইএসএক্স এর কি বলে, ইএসএক্স এর প্যাচ আপডেট করা, ভিসেন্টারের প্যাচ আপডেট করা, এগুলো আমরা দেখবো। তারপরে এলডেপ সাপোর্ট করে, এসএনএমপি সাপোর্ট করে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই, এলডেপ এস সাপোর্ট করে, এলডেপও সাপোর্ট করে। সো অপশন অ্যাভেলেবেল। পার্সোনাল কম্পিউটারের রিকোয়ারমেন্ট যদি বলি, আপনি পার্সোনাল কম্পিউটার দিয়ে ল্যাব করতে পারবেন, সেক্ষেত্রে ল্যাবের জন্য রিকোয়ারমেন্ট আছে। বি সেন্টারের জন্য আপনার 14 জিবি র্যাম লাগবে, অ্যাটলিস্ট 2টা ইএসএক্স এ লাগবে, শেয়ার্ড স্টোরেজ লাগবে। সো ওভারঅল রিকোয়ারমেন্ট যদি বলি যে আপনার 32 জিবি র্যাম হইলে, যদি পিসি বলি সেক্ষেত্রে কোরাই 7 বা কোরাই 5 এর হইলে 32 জিবি র্যাম বা 48 জিবি বেটার। আর স্টোরেজ 1 টিবি স্টোরেজ হলে আপনি ল্যাব করতে পারবেন। ল্যাবের জন্য ট্রায়াল লাইসেন্স শেয়ার করব আমি, সো সমস্যা হবে না। জি, নবী ভাই হ্যান্ড রেজ করেছেন, যদি আপনার কোশ্চেনটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসলে একটু পরেই জয়েন করেছি, জি আধা ঘন্টা পরে আসছি এখন। আমি তো কিছু ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। মূলত আমি আমার কিছু বিজনেস এর কিছু পার্ট বাংলাদেশে চলে এবং 80% আমার হচ্ছে ইউএসএ তে চলে। তো আচ্ছা। আমি আসলে চাচ্ছিলাম যে আমাদের সবকিছুই আমাদের বাংলাদেশ থেকে, সার্ভারের তো যত কিছু আছে, স্টোরেজ আমাদের সার্ভার আলাদা আছে, অ্যাপ্লিকেশন সার্ভার আলাদা আছে, ডাটাবেস সার্ভার আলাদা আছে, এগুলো আমাদের কিছু ইউএসএ তে সার্ভার হোস্ট করা আছে, কিছু বাংলাদেশে আছে। জি তো আমি আসলে এগুলো অনেক আগে আমি কিছু নিজেই কাজ করেছিলাম, পরে আমি ফ্রিল্যান্স হায়ার করে এটা করে নিয়েছিলাম। এখন আমি চাচ্ছিলাম যে আমার যে ঢাকা এবং হচ্ছে আহ, টেক্সাসের যে প্রজেক্ট গুলো আছে, এই সবগুলো আমি আসলে বাংলাদেশ থেকেই আমি অপারেট করতে চাই, আমার ডেটাবেস থেকে শুরু করে সবকিছু আর কি, অ্যাপ্লিকেশন সার্ভার থেকে শুরু করে। তো এই জন্য এই সবকিছু সেট আপ করার জন্য কি আমি আপনাদের কারো কাছে কোনো সার্ভিস পাবো কি? ফ্র্যাঙ্কলি আসলে আমি এই ট্রেনিংটাতে বা এই সেশনে জয়েন করেছি নিজে শেখার জন্য না, আমি একটা বেটার সলিউশন বা সার্ভিস যদি পেতে পারি কারো কাছ থেকে কোনোভাবে, এই জন্য ওকে। আসলে আমি জয়েন করেছিলাম। তো আচ্ছা আমার এটা জানার দরকার ছিল যে আমার আসলে এই ধরনের কোনো সার্ভিস আপনারা কখনো প্রোভাইড করবেন কিনা যদি আমাদের প্রয়োজন হয়। তার কারণ বাইরে থেকে এগুলো ম্যানেজ করাটা আমার জন্য অনেক কস্টলি হচ্ছে। আচ্ছা, আমি চ্যাটে হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার শেয়ার করেছি, হ্যাঁ। তো আমি আপনার সলিউশন ডিজাইনিং পাশাপাশি হচ্ছে আপনার কিভাবে রিকোয়ারমেন্ট কি সেগুলো অ্যানালাইসিস করে আপনার সাথে আমি সলিউশন ডিজাইন এবং আপনার আমাদের ইমপ্লিমেন্টেশন সার্ভিস আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারবো এই জায়গায়। সো আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দিছি চ্যাটে, আপনি কন্টাক্ট নাম্বার নিয়ে দেন আমরা পরবর্তীতে এই রিকোয়ারমেন্ট নিয়ে আমরা বসে ফার্দার অ্যানালাইসিস করে আপনাকে আমি গো থ্রু করে এটা ডিসিশন দিতে পারবো। ঠিক আছে, ইনশাল্লাহ। আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম, এখানে জি কি এমন কেউ আছেন কিনা 2014-15 সালে আহ মোয়াজ্জেম স্যারের কেউ কোর্স করেছিলেন কিনা ভার্চু ক্লাউডের? উনি অ্যামাজন সার্টিফিকেশন কোর্স করেছিল বিডি জবস ট্রেনিং এ। এমন কি কেউ এখানে আছেন?
মনে হয় ঠিক আছে। না, মনে হয় নেই। আমার আমার কোশ্চেনটা শেষ, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, শিওর। আচ্ছা, আর কারো যদি কোশ্চেন না থাকে তাহলে কি আমরা আজকে এখানেই শেষ করতে পারি? কারণ যেহেতু আজ অলরেডি অলমোস্ট 11টা 20 বেজে গেছে। তো যদি আমাদের কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করি, আর যদি কোশ্চেন ভাই থাকে। আমার একটা প্রশ্ন ছিল ল্যাব সেট আপ নিয়ে। জি। সেটা হচ্ছে আমার অলরেডি একটা ডেলের আর সিরিজের একটা মডেলের সার্ভার আছে যেখানে ইএসএক্স ইনস্টল করা আছে অলরেডি। ওকে। আমি বিভিন্ন ভিএম ইউজ করি আর কি আর&ডি পারপাসে। জি। আমি চাচ্ছি আর কি ওইখানে 3টা ইএসএক্স এর হোস্ট আপনার 3টা ভিএম ইনস্টল করে আমি সেটা HA+ আপনার ফল্ট টলারেন্স বলেন বা ডিআরএস বলেন সবকিছু আমি করতে চাচ্ছি। এটা মানে রিকোয়ারমেন্ট কি হতে পারে আমি যদি এটা করতে চাই আর কি? ওকে, এটাকে বলে হচ্ছে আপনার, আপনি যে মেথডে করতে চাচ্ছেন এটাকে বলা হচ্ছে নেস্টেড ভার্চুয়ালাইজেশন। হুম সো হুম আপনি নেস্টেড ভার্চুয়ালাইজেশন করে আপনি যে রিকোয়ারমেন্ট গুলো বলতেছেন, মানে যে ফিচার গুলো প্র্যাকটিস করতে চাচ্ছেন, হুম সবগুলো আপনি করতে পারবেন। সেই হুম ক্ষেত্রেও স্পেসিফিক, যেমন এইচ এ ডিআরএস, এই হুম। ফিচারগুলির জন্য স্পেসিফিক আপনার শেয়ার্ড স্টোরেজের প্রয়োজন পড়ে। হুম। না তো সমস্যা, আমি কি সেই ক্ষেত্রে কি আমি ধরেন যেহেতু আমার ওইখানে এডিডিএনএস অলরেডি করা আছে, ঠিক আছে, জি। আমি চাইলেই তো আমি তো শেয়ার স্টোরেজ তো ওইখানে চাইলেই ধরেন 20 টিবি 30 টিবি তো আমি চাইলে আলাদা আলাদা আপনার সেটা কি বলে মানে এনএফএস এর মতো করে, ঠিক আছে, ফাইল শেয়ার হ্যাঁ, মতো আপনি করে আমি ইউজ করতে পারবো। আপনি সেইখানে লাইক সেপারেট একটা এই ফ্রিনেস বা এই টাইপের সলিউশন ইউজ করে আপনি ডেডিকেটেডলি স্টোরেজ সার্ভার ওইখানে বানাইতে পারবেন, সমস্যা নেই। আপনি সবগুলোই ল্যাব করতে পারবেন। হ্যাঁ, এবং আমরা আমাদের এই ট্রেনিং এ আমরা নেস্টেড ভার্চুয়ালাইজেশন ইউজ করে আমাদের ল্যাবগুলি বিল্ড করব, এবং এই নেস্টেড ভার্চুয়ালাইজেশন দিয়ে আপনার সবগুলি ফিচার কভার করবে। সেই ক্ষেত্রে আপনার 2টা বা 3টা ইএসএক্সআই লাগবে, শেয়ার স্টোরেজ লাগবে, আপনার বি সেন্টার ডেপ্লয় থাকতে হবে, এবং এই হুম হুম। ইএসএক্সআই গুলাতে বিমোশন বি নেটওয়ার্ক সেন্টার, কনফিগ। ভাইয়া এই বি সেন্টার ডেপ্লয়টা কি আমি যে আমার যে মানে কোর যে আপনার ইএসএক্স আছে সেটাতে করতে হবে নাকি আমি ভিএম এ যে 3টা ইএসএক্সআই হোস্ট করতেছি না, আপনি সেখানে যে কোনো কোর একটাতে? কোর বি সেন্টারটাতে ইএসএক্সআই বি সেন্টারটাকে ডেপ্লয় করবেন, আপনার পারফরমেন্স ভালো আসবে। কারণ এমনিতেই তো আচ্ছা। নেস্টেড ভার্চুয়ালাইজেশন করতেছেন, মানে ভিএম এর ভিতরে হুম হুম ইএসএক্সআই দিতেছেন, এটা তো প্রোডাকশনের হুম জন্য রিকোয়ার্ড না, এটা ল্যাবের জন্য ঠিক আছে, ল্যাব করার জন্য। রাইট রাইট। তো আপনি তার সেই মানে আমি ক্ষেত্রে সেম সিরিজের আইপি যদি ইউজ করি সেই ক্ষেত্রে আমি কোরে যদি আমি আপনার ভিসেন্টাটা ডিপ্লয় করি আর বাকি যে আমার ভিএম এ যে ইএসএক্স এর হোস্ট 3টা বা আর বেশি যাই করি আর কি, সেই হুম, ক্ষেত্রে এতে আমার কোনো প্রবলেম হবে না, আমার না, প্রবলেম হবে পারফরমেন্সের না। বেটার পারফরমেন্স পাবো। আর জি, জি, আরেকটা বেটার। বিষয় হচ্ছে যেহেতু আমি আপনার কোর ইএসএক্সআই কিন্তু আমার অলরেডি কিন্তু আর&ডি পারপাসে মানে অনেক ধরনের ভিএম চলে, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুসারে আমার অনেক আর&ডি করতে হয়। সেক্ষেত্রে আমি যদি এখানে আমার রিসেন্টারটা ডেপ্লয় করি এতে কি কোনো আমার ওই অন্য ভিএম গুলোর কোনো ইস্যু আর পসিবিলিটি আছে কিনা, না, এটা এটা একটু ডিপেন্ড জানার ছিল। ডিপেন্ড করে আপনার রিসোর্সের অ্যাভেলেবিলিটির উপরে। অন্য ভিএমএ কোনো ইস্যু হবে না, আনলেস যদি আপনার না আমার অ্যাভেলেবেল রিসোর্স থাকে। সবগুলো বিএম যেহেতু 3 পজিশনে করা থাকে সেই ক্ষেত্রে সবগুলো বিএমটা এট এ টাইম চলে না, ঠিক আছে, যেগুলো চলে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার রিসোর্স গুলো সে ইউজ করে। জি। ম্যাক্সিমাম আমার রিসোর্স ফাঁকাই আছে, সেই ক্ষেত্রে মানে রিসোর্সের কোনো ঝামেলা নাই। আমি জাস্ট জানতে চাচ্ছি যদি আমি পরে যদি ভিসেন্টারটা ডেপ্লয় করি সেই ক্ষেত্রে আমার মানে আর&ডি অন্য যে ভিএম গুলো আছে আমার ধরো লিনাক্স আছে বা উইন্ডোজ আছে বা আমি সোলারে যে কাজ করি, ঠিক আছে, সেইটা আছে, সেই ক্ষেত্রে কি ওইখানে মানে কোনো আমার আর&ডি ভিএম গুলোর কোনো না, না, ইস্যু কোনো হতে পারে কোনো কিনা? কোনো ইম্প্যাক্ট হবে না, ইম্প্যাক্ট কারণ আছে? আপনি আপনি আপনার যে মাদার ইএসএক্স এ আছে, হ্যাঁ, জি জি। ওইটাকে আপনি ভি সেন্টারের আন্ডারে নিয়ে আসবেন না। আপনি যেটা করবেন, আচ্ছা আপনার যে ভার্চুয়াল যে ইএসএক্সআই গুলা করতেছেন, সেই ভার্চুয়াল ইএসএক্সআই গুলো আপনার এই ভি সেন্টারের আন্ডারে থাকবে, মানে পুরো জিনিসটা এজ এ ল্যাব পারপাসে ইউজ হবে। রাইট মাদার রাইট রাইট। মাদার ইএসএক্সআই যেভাবে আছে ওইভাবে অ্যাজ ইট ইজ সেটা ফাংশন করবে, সেটা এটার সাথে কোনো রিলেশনে আসবে না। সো বি সেন্টারটা অ্যাজ এ অন্যান্য ভার্চুয়াল মেশিনের মতো একটা ভার্চুয়াল মেশিন হিসেবে আপনার ইনফ্রাস্ট্রাকচারে ইউজ হবে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আসলে মূলত আমি চাচ্ছি আর কি মানে আমি অলরেডি ভার্চুয়ালাইজেশনে কাজ করি গত 2-3 বছর থেকে, ঠিক আছে। জি।
সেই ক্ষেত্রে আমি মূলত চাচ্ছি সামনে আর কি সার্টিফাইড হওয়ার জন্য। এই জন্য মূলত একটা প্ল্যাটফর্ম খোঁজা, ঠিক আছে, যেখান থেকে আমি প্রপার গাইডলাইন পেয়ে আমি যাতে সার্টিফিকেশনটা করে ফেলতে পারি। পাশাপাশি যেহেতু একটা কোর্স করলে হয় কি, পাশাপাশি আপনার ওই থিওরিটিক্যাল যে জিনিসগুলো থাকে যেগুলো আপনি বললেন অলরেডি প্রিরিকুইজিট, জি, এগুলো একটু ক্লিয়ার হয়ে যায়। কারণ আমরা তো আসলে যারা কাজ করি যখন যে প্রবলেম আসে সেটা নিয়ে আর কি আমাদের R&D হয়। কিন্তু রাইট, নর্মালি যদি এটা আগে থেকে আমাদের যদি ধারণাটা থাকে যে আসলে রিয়েল লাইফে কি ধরনের ট্রাবল শুটিং করতে হয় বা প্রবলেম আসে, সেটা কিন্তু আমাদের জন্য বেটার হয়। ঠিক আছে, এই জন্য আর কি আমি মূলত আর কি চাচ্ছি যে খুব দ্রুত সার্টিফাইড হব। এই জন্য চাচ্ছি একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, আর অলরেডি আমি এমনি কাজ করি VMware এ সোলারে, যে কাজ করা হয় গত 3 বছর থেকেই। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে, সমস্যা নেই। আমার ট্রুলি স্পিকিং আমার আহ, প্রচুর প্রোডাকশন এনভায়রনমেন্টে কাজ করার এক্সপিরিয়েন্স। সো আমার হয়তো আচ্ছা, আমার যে নলেজ আছে, আমি ট্রেনিং এর মধ্যে আপনাদেরকে আমার নলেজ আমি শেয়ার করতে পারবো। দেখা গেছে এটা মানে নলেজ ট্রান্সফার বলে, যে আমি ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতে যাই কি প্রবলেম পাইছি, কোন জায়গায় জি জি কিভাবে জি সলভ করছি, হয়তো এই জিনিসগুলো নলেজ শেয়ার করতে পারবো। ওই স্পেসিফিক মডিউলের ক্ষেত্রে যে মডিউল আমি আসলে প্রবলেম ফেস করছি ওই সব জি জি জায়গাতে। এইটা এইটা এটা হচ্ছে মেন। ঠিক আছে, কারণ ভাইয়া সত্যি কথা বলতে আমরা যখন ল্যাব করি, ল্যাবে এক হিসেব, রিয়েল লাইফে কিন্তু সিনেমাটা ডিফারেন্ট। ঠিক ডেফিনেটলি আছে, আমার আর আমার যত আগের বেশি ব্যাচে ট্রাবল শুটিং এর এক্সপিরিয়েন্স যখন আপনার শেয়ার করা হয় তত বেশি ওইটাই। আমার এক স্টুডেন্ট বলছিল যে ভাই আপনি করলে তো সবই হয়, আমরা করলে তো হয় না। রাইট। তো ব্যাপারটা হচ্ছে আমি আমি তো আমার ল্যাবটাকে ওইভাবেই প্রিপেয়ার করছি, কারণ ল্যাব প্রিপেয়ার করতে গিয়ে আমি আগে আরো 10 বার দেখছি যে হচ্ছে না, কেন হচ্ছে না, ওগুলো রাইট সলভ করেই তো তারপরে আপনাদের সামনে নিয়ে আসছি। এই কারণে কি হয় যে আমি করলে রাইট হচ্ছে, এবং আমার ল্যাবে আপনি করলে আপনারটাও হচ্ছে। কারণ কি, ওইভাবে প্রিপেয়ার করা হয়েছে। হ্যাঁ, প্রিপেয়ার করা হয়েছে। তো এগুলো আপনাদেরও ক্লিয়ার হয়ে যাবে, ঠেকলে বেশি শিখা হয়। রাইট রাইট। ভাই আমার ওকে একটা ভাইয়া, প্রশ্ন থ্যাংক ছিল ইউ। ভাই। জি ভাইজান বলেন। আমার একটা ল্যাপটপ আছে, হ্যাঁ, Core i3 আর কি, 8 জেনারেশন। তার হচ্ছে আপনার 512 SSD আছে, আর 1 TB হার্ড ডিস্ক, আর 16 GB র্যাম আছে। এটা থেকে আমি ল্যাপ করতে পারবো? এইটাতে আপনি ESXi গুলা দিয়ে ল্যাব করতে পারবেন। বি সেন্টার দিলে বি সেন্টারের যে নিজস্ব রিকোয়ারমেন্ট, বি সেন্টারের ইটসেলফ নিজের রিকোয়ারমেন্ট হচ্ছে 2 কোরের CPU, আর হচ্ছে কি আপনার 14 GB র্যাম, আর 579 579 GB হচ্ছে স্টোরেজ, যেটা থিন প্রভিশনিং এ করলে আরো কমে, লাইক 200 GB মতো। হ্যাঁ, তো আপনার ল্যাবের জন্য বেটার হচ্ছে অ্যাটলিস্ট একটা ডেস্কটপ আপনি বিল্ড করে নেওয়া। আমরা এই যে ক্লোন পিসি আছে না, মার্কেট থেকে জি যে জি আমরা বানাই, ওরকম আপনি একটা জি। পিসি বিল্ড করে নিতে পারেন। যেমন আমি যেভাবে আস্তে আস্তে ল্যাব বিল্ড করছি, যেমন আমার নিজের জন্য আমি এরকম পিসি বিল্ড করছি আস্তে আস্তে। কারণ হয়তো খরচ, টোটাল খরচ যে আমার লাখ টাকার উপরে পড়ে গেছে, কিন্তু আমি একদিনে খরচ করি নাই। আমি যেটা করছি ডে বাই ডে কিনছি, 1 মাসে র্যাম কিনছি, আরেক মাসে প্রসেসর কিনছি, আরেক মাসে মাদারবোর্ড কিনছি। তো এইভাবে গ্রাজুয়ালি আমি বিল্ড করে নিছি। সো আপনার ল্যাপটপের যে রিসোর্স, এই রিসোর্স দিয়ে আপনি ফুল ফ্লেজ ল্যাপটা করতে পারবেন না। হ্যাঁ, ESXi গুলা প্র্যাকটিস করতে পারবেন, বাট বি সেন্টার ইনস্টলেশনের প্র্যাকটিস করতে পারবেন। অতটুকু জিনিস আপনি করতে পারবেন, কিন্তু এর বাইরে আরো কিছু এডিশনাল যে ফিচার যে আপনি মানে R&D করবেন, ওগুলা রিসোর্সের জন্য করতে পারবেন না। কারণ ওই ল্যাবে আবার দেখা গেছে আপনার কি চলবে, উইন্ডোজ চলবে, মানে আপনার পিসিতে বা জি ল্যাপটপে। তো ওর তো নিজস্ব একটা রিকোয়ারমেন্ট আছে উইন্ডোজের নিজের। তো ওই রিকোয়ারমেন্ট তো বাদ দিলে খুব বেশি অবশিষ্ট থাকবে না। না। তো এই কারণে আপনি একটা সেপারেট একটা পিসি বিল্ড করে নিতে পারেন আচ্ছা। ল্যাবের জন্য, আর আপনার প্র্যাকটিসের জন্য সুবিধা হবে আর কি। বুঝতে পারছি। আর আচ্ছা ভাইয়া, এই যে VMware এর যে ব্যাকআপ সিস্টেমটা কি দেখাবেন? VMware এর নিজস্ব কোনো ব্যাকআপ টেকনোলজি নাই। VMware এর থার্ড পার্টি ব্যাকআপ সাপোর্ট করে, যেটা হচ্ছে লাইক ভিম, ভেরিটাস, কম্বোল্ট। হ্যাঁ, এরকম বিভিন্ন ব্যাকআপ সলিউশন আছে, ওইসব সলিউশন দিয়ে হচ্ছে ভার্চুয়াল মেশিনে ব্যাকআপ করতে হয়। ওইটা আসলে এই ট্রেনিং এর আন্ডারে না। হ্যাঁ, বি সেন্টার সার্ভারের কিভাবে ব্যাকআপ নিতে হয় সেটা হচ্ছে
আপনি আমি দেখায় দেব। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জি। আমার একটা কোশ্চেন ছিল, এটা জি, ফ্রি ট্রায়াল লাইসেন্স যেটা বলেন এটা কত দিনের? এটা 2 মাসের ট্রায়াল থাকবে। আরেকটা হলো যে বাংলাদেশে অনেকেরই দেখছি মানে ভিমওয়্যারে ক্র্যাক ভার্সন ইউজ করে, জি যেটা ভাই। জি জি। লোকাল ইয়াতে নেটওয়ার্কে রাখে, খুব একটা প্রবলেম হয় না। এটার মধ্যে কি কোনো রিস্ক ফ্যাক্টর আছে? আমি বলি ভাইজান, হ্যাঁ এটার ক্ষেত্রে কোনো রিস্ক ফ্যাক্টর নাই। যেদিন আপনি কমপ্লায়েন্স ফেস করবেন ওই ছাড়া আর কোনো রিস্ক ফ্যাক্টর নাই আর কি। হ্যাঁ, এটা ভার্সন 8 পর্যন্তই ক্র্যাক ইউজ করতে পারবে, ভার্সন 9 থেকে আর ক্র্যাক ইউজ করতে পারবে না। ভার্সন ভার্সন 9-এর লাইসেন্স অ্যাক্টিভেশন মেথড ডিফারেন্ট, ক্লাউড দিয়ে অ্যাক্টিভেশন হবে। ভার্সন 8 পর্যন্ত মানে ইউজ ক্লাউড করতে বলতে পারবে। মানে লাইভ 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 হ্যাঁ, অ্যাক্টিভেশন। লাইভ অ্যাক্টিভেশন ওটা নিয়ে অফলাইনেও আছে অনলাইনেও আছে। অফলাইন মানে হচ্ছে আপনি 6 মাস পর পর ক্লাউডের সাথে সিঙ্ক করাবেন। করতে হবে। অ্যাক্টিভেশন মেথড আছে ডিফারেন্ট। ভার্সন 9-এ কোনো লাইসেন্স কি আসবে না, লাইসেন্স ফাইল আসবে, এলআইসি ফাইল আসবে। সেটা আপনি আগে অন প্রিমিস থেকে জেনারেট করে ক্লাউডে আপলোড করবেন। সেইখান থেকে আপনার লাইসেন্স ফাইল জেনারেট হবে, সেটা নিয়ে এসে আপনার ইনফ্রাস্ট্রাকচারে দিলে ইনফ্রাস্ট্রাকচার লাইসেন্স হবে। সো ভার্সন 8 পর্যন্ত চালাইতে পারবে অ্যাজ পার ভিএমওয়্যার এর ফাইন্ডিংস বা ভিএমওয়্যার এর অ্যানালাইসিস। সে ফর এক্সাম্পল বাংলাদেশে ধরেন 100 মানুষ ভিএমওয়্যার ইউজ করে, তার মধ্যে 30 থেকে 35 জন হচ্ছে লাইসেন্স কিনে ইউজ করে, আর বাকি মনে করেন 60 থেকে 65% মানুষ হচ্ছে ক্র্যাক লাইসেন্স ইউজ করে। এটা মানে ওপেন থিঙ্ক। তো এটা থেকে বের করে নিয়ে আসার জন্য ব্রডকমের নতুন লাইসেন্সিং পলিসি। সো আপনি ভার্সন 8 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনার কোম্পানি কমপ্লায়েন্স মেনটেন করে অথবা যদি ব্রডকম সেটা জানতে পারে যে আপনার কোম্পানি ক্র্যাক লাইসেন্স ইউজ করতেছে, তখন তারা লিগ্যাল অ্যাকশনে যাবে, কোম্পানিকে লিগ্যাল নোটিশ দিবে। তারপরে যদি আপনার কোম্পানি যদি লাইক দেশের বাইরে প্রোডাক্ট এক্সপোর্ট করে সেই ক্ষেত্রে কমপ্লায়েন্সে ফেলে দিবে। সেগুলো হচ্ছে ডিফারেন্ট হিসাব আর কি, জানলে না জানলে কিছুই না। ভাইয়া এই ক্র্যাকটা ওনারা কি কিভাবে মানে জানবে ভাইয়া, কিভাবে এক- জানবেটা কিভাবে ভাইয়া? ভাই আমরা যখন এই কি বলে ভি সেন্টার ডেপ্লয় দিই, ইএসএক্সআই ডেপ্লয় দিই, শুরুতে ফার্স্ট লগ ইনের সময় দেখেন যে একটা টিক চিহ্ন আসে। হুম। ওই টিক চিহ্ন কি কারণে আসে ওটা পড়ে দেখছেন কোনো সময়? টিক না চিহ্ন না দিয়ে ওকে দিলে সিইআইপি, কাস্টমার এক্সপিরিয়েন্স ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, এরকম এটার ফোন বিলিং। ওইটার মানে হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার থেকে আপনি কিছু ডেটা ব্রডকমকে শেয়ার করবেন পারফরমেন্স অপটিমাইজেশন বা ব্রডকমের ফার্দার অ্যানালাইসিসের জন্য। তার মানে আপনি কি ইউজ করতেছেন সেটা ইনফরমেশন তার কাছে থাকবে। এটা হচ্ছে একটা ওয়ে জানার। আরেকটা ওয়ে হচ্ছে আমাদের দেশে ব্রডকমের ডিরেক্ট এমপ্লয়ি আছে 2 জন। তো তারা যদি জানতে পারে আপনি ক্র্যাক লাইসেন্স ইউজ করেন, তারা সেটার অ্যাকশন নিতে পারবে। সো মানে জানার অপশন অনলাইনেও আছে অফলাইনেও আছে আর কি। একটা ক্রাইটেরিয়াতে মাল্টিপল ইয়া 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 করা রেজিস্টার করা যায়, এটা কি মানে এরকমই করা যে একটা লাইসেন্স দিয়ে মাল্টিপল করা যাবে? দেখেন, আপনি যে লাইসেন্সের কথা বলতেছেন এটাকে বলে হচ্ছে পারপেচুয়াল লাইসেন্স, যেটা অবসোলেট হয়ে গেছে। পারপেচুয়াল লাইসেন্স দিয়ে আপনি মাল্টিপল ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে, করলেন। এখন এক হচ্ছে আপনি লাইসেন্সদারি কাস্টমার, আরেক হলো আপনি লাইসেন্সদারি না, মানে পারচেস করা না। যদি পারচেস করা না হয় তাহলে একটা দিয়ে আপনি 1000 অ্যাক্টিভ করেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু যদি আপনি লাইসেন্সদারি কাস্টমার হন আর যদি সাপোর্টে টিকেট রেজ করেন, তখন তারা ইনফ্রাস্ট্রাকচার দেখেই বলে দিবে যে আপনার কতগুলো লাইসেন্স নেওয়া আর আপনি কতগুলো অ্যাক্সেস ইউজ করতেছেন ওই ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে। যদি সেটা তাদের সন্দেহ হয় তাহলে আপনাকে তখনই সেটার জন্য ধরবে। থ্যাংক ইউ। জি তার মানে তো রিস্ক আছে না ভাইয়া ব্যবহার করা? ভাই, দেখেন আপনি ক্র্যাক ইউজ করলে ডেফিনেটলি এটা রিস্ক আছে। তারপরে আমরা কি করি, বিভিন্ন সোর্স থেকে ইএসএক্সআই সেন্টার ডাউনলোড করি, নন অথরাইজ সোর্স লাইক ভিএমওয়্যার বা ব্রডকমের সাইট থেকে ছাড়া অন্যান্য সাইট থেকে। এখন ওইটার কি কোনো সময় এই যে
সা বা এসএসএস কি পাইছেন ওইটার, যে না। আপনি ভ্যালিডেশন করতে পারবেন যে আপনি যে ফাইলটা এটা জেনুইন ফাইল। ওই ফাইল তো অল্টার্ড করা আইএসও থাকতে পারে, থাকতে পারে না? জি। তাহলে যে লোকটা আপনাকে ফ্রি আইএসওটা শেয়ার করতেছে তার লাভ কি? নিশ্চয়ই তো তার কোনো বেনিফিট আছে, নাহলে কেন সে আপনাকে মানে আইএসওটা দিচ্ছে, মানে ওপেন করে দিচ্ছে? কিছু তো বেনিফিট তার আছে। সে তো জনসেবা করতে নামে নাই, ঠিক না? আমরা তো বাইরের কোনো সাইট থেকে নেই। তো ওইসব সাইটগুলি আসলে কেন দিচ্ছে অ্যাভেলেবেল? বিভিন্ন ক্র্যাক, যেমন ভিএমওয়্যার এর প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, ক্র্যাক অ্যাপ্লাই করতে গেলে ডিরেক্ট লাইসেন্সটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে, কোনো ব্যাকএন্ডে কোনো ফাইল ঢুকানো লাগতেছে না। বাট অন্যান্য সলিউশনের ক্ষেত্রে আমাদের কি করতে, কোনো সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের কোনো ডিএলএল ফাইল বা ক্র্যাক ফাইল আগে ডিরেক্টরি নিতে হয়, তারপরে লাইসেন্স দিলে কাজ করে। তো ওই যে ফাইলটা মডিফাই করা, অল্টার করা ফাইল, আমরা কি জানি যে ওই ফাইলের ভিতরে কি আছে? না। এটা ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক। আমরা নিজেরাও মনে করেন আইডিএম আমরা কিনে কয়জন ইউজ করি? ম্যাক্সিমাম আমরা আইডিএম ক্র্যাক ইউজ করি, ঠিক না? জি। তো তারপর উইন্ডোজ, উইন্ডোজ ইয়া করে না সব ক্র্যাক। আমার জীবনে এসে আমি এই 2025 সালে এসে উইন্ডোজের লাইসেন্স দিয়ে ইউজ করতেছি, এর আগ পর্যন্ত আমি ক্র্যাক উইন্ডোজ ইউজ করছি। তাও এইবার উইন্ডোজ লাইসেন্স ইউজ করতেছি বিকজ আমি ফ্রি পাইছি, একজন আমার লাইসেন্স কি দিছে। আমার একটা দোকানদার পরিচিত, মানে কম্পিউটারের বিজনেস, এই লাইনে বিজনেস করে। তো ওনার থেকে প্রচুর জিনিসপত্র কিনা হয়, আমার যে সার্ভার ল্যাবের পিসিডিসি সব ওনার থেকে কিনা। তো উনি একবার আমার লাইসেন্স দিতেছে, বলতেছে ভাই এটা আপনি ইউজ করেন। তো তারপর থেকে আমি এখন মানে এই লাইসেন্স কি ইউজ করি। তার আগে তো কেএমএস মারতাম। আমরা ম্যাক্সিমামই তাই করছি ভাই, কেএমএস দিয়ে চালাইছি টিল নাও, আমরা অনেকে চালাইতেছি। জি। ওটাই আর কি, মানে ধরলে ধরা যায়, আর না ধরলে ইয়া। স্বাভাবিক। এখন কিনে ইউজ করলে ওয়ে আছে। এখন ডিসিশন হলো আপনার কাছে, আপনি কেমনে ইউজ করবেন, আপ টু ইউ। শোনেন, আমার কন্ট্যাক্ট নাম্বার এই যে লাস্টে 32091, হ্যাঁ? তো যদি আপনাদের পরবর্তীতেও কোনো কোশ্চেন আসে মনে, আমাকে ফোন দিন, আমি চেষ্টা করব আপনাদের এন্টারটেইন করার, ঠিক আছে? কারণ হয়তো হঠাৎ করে কোশ্চেন মনে হইতে পারে সেশনের পরে, যাবে এটা জিজ্ঞেস করা উচিত ছিল। তো ওরকম যদি কিছু মনে আসে আমাকে ফোন দিন, সমস্যা নাই, আমি চেষ্টা করবো আপনার অ্যান্সার দেওয়ার জন্যে, ঠিক আছে? যদি বস আপনাদের কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে এখানেই শেষ করতে পারি। আজকে আমাদের এইটুকুই সেশন ছিল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ সময় নিয়ে অধীর আগ্রহে আমাদের সেশনে ছিলেন। তো আমাদের নেক্সট সেশন 8 তারিখ থেকে শুরু হবে, তো সবার সাথে কথা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। তো বস, ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।